গুড ইভিনিং। শোনা যাচ্ছে? গুড ইভিনিং। হুম। আজকে একটু লেট হলো, একটু বাইরে গেছিলাম। বাড়ি ফিরতেই আমার 7:30 বেজেছে। তোমাদের আজকে ডিএসপিজি 21 বলেছিলাম আলোচনা করব। এটাও আজকে প্রথম নতুন পেপার। আরও দুটো পেপার আছে, 31 41 আছে ডিএসপিজির। তো এই পেপারটা একটু বিষয়বস্তুগুলো পড়তে হবে, নইলে ক্লাস করতে হবে। তাছাড়া কিন্তু এটার পরীক্ষাতে লিখতে সমস্যা হবে। কারণ এই পেপারে যা কিছুই আছে মানে বিষয়ভিত্তিক। তোমাকে হয় সারাংশ পড়তে হবে, নয় ক্লাস করতে হবে, বা টেক্সট পড়তে পারো টেক্সট পড়ার সময় থাকলে। তো এখানে মানে পুরোটাই তোমাদের মানে নতুন নতুন বিষয়। কল্পকাহিনী মানে কি বলবো, খুব একটা থাকে না এগুলো। মানে স্কুল লাইফে প্রফেসর শঙ্কুটা সম্ভবত পেয়েছো, বাকিগুলো খুব একটা থাকে না। এগুলো ডিটেলসে পড়তে গেলে তোমাকে এই বইটার ওপর নির্ভর করতে হবে, তোমাদের বইয়ের ওপর। তো এই পেপারটা তোমাদের হচ্ছে কল্পকাহিনী ও রহস্য রোমাঞ্চ। আর তার আগে জানতে হবে এই পেপারটার যেটা বিষয়টা কল্পকাহিনী। তো কল্প বলতে কি বোঝায় বা কল্পকাহিনী বলতে কি বোঝায়? আচ্ছা, কল্প শব্দের অর্থ কি বলতে পারবে কেউ? কল্পনা। কল্প বলতে হ্যাঁ, কল্পনা শব্দটার যেটা অর্থ তার কাছাকাছি, কল্পনাজাত। আচ্ছা, তো এই যে কল্প শব্দটা বা কল্পনা শব্দটা আমরা কখন ব্যবহার করি বা কি অর্থে ব্যবহার করি, মানে এটা সবার একটু তো কম বেশি ধারণা আছে যে কল্পনা মানে ভাবনা চিন্তার দিক, যেটাকে আমরা বলি। আর যদি কোনো সাহিত্যের সঙ্গে, যেখানে আছে ক্লাসিক্যাল সাহিত্য, রোমান্টিক সাহিত্য, বা যেটাকে আমরা মানে কোনো একটা যেটা বাস্তবকে নির্ভর করে বস্তুগত বিষয়, কোনটার দিকে যাবে কল্প সাহিত্য? রোমান রোমান্টিক। হ্যাঁ, রোমান্টিকে কেন যাবে? রোমান্টিকের কেন যাবে? কারণ রোমান্টিকটা হচ্ছে কল্পনার আধারেই তৈরি। রোমান্টিসিজম, কল্পনা মানে রোমান্টিসিজমের সংজ্ঞা যখন আমরা পড়েছিলাম, কল্পনার অসাধারণ প্রকাশই হচ্ছে রোমান্টিসিজম। হুম। পাশ্চাত্যে রোমান্টিসিজম বা সেই রোমান্টিকবাদের উদ্ভব হয়েছিল সেই লিরিক্যাল ব্যালাডস যে গ্রন্থটা, সেটার মাধ্যমে। এবার রোমান্টিক যুগ বলতে বাস্তবতা আর রোমান্টিকতা এই দুটোর পার্থক্য দেখলে আমরা সেটা বুঝতে পারবো। বাস্তবতা মানে যেটা একদম বাস্তব জগৎ, সত্য ঘটনাকে আমরা যেটা দেখছি বাস্তব জগতে প্রত্যক্ষ করছি, এবং সেটাতে কিছু জিনিস থাকে যেগুলো মানে নেওয়ার মতো না, সে দুঃখ হোক, কষ্ট হোক, বা যা কিছু বিষয় হোক, তখন কবিগণ বা সাহিত্যিকগণ কী করেন, সেই বাস্তবকে এড়ানোর চেষ্টা করেন। এবং বাস্তবটা যদি মানে কঠিন বাস্তব হয়, তাকে এড়ানোর চেষ্টা করতে গিয়ে মানুষ কী করে, কল্পনার সেই পাখাতে ভর মেলে নিজের একটা ফ্যান্টাসির জগৎ যেটাকে বলে না, মনোরাজ্য, সেই মনোরাজ্যে বিচরণ করে। আর সেখান থেকে সেই কল্প শব্দটা আমরা অর্থ খুঁজে পাচ্ছি যে তাহলে একটা মানে বাস্তবতা, বাস্তবতা থেকে ধাক্কা খেয়ে একটা কল্পলোকে যাওয়া হচ্ছে, এবং একটা তৃপ্ততা আছে ওখানে, একটা ফ্যান্টাসির যে ব্যাপারটা বলা হয় না, নিজের মনে মনেই কিছু ভাবনা চিন্তা আমরা যদি করি এবং ভাবি এটা যদি হতো, অর্থাৎ কি পুরোটা অবাস্তবও নয়, আমি ফিরে গেলাম বাস্তব থেকেই, ঠিক আছে, বাস্তব থেকে ধাক্কা খেয়ে ফিরে গেলাম, কিন্তু সেই বাস্তবটাকে আমি পরিবর্তন করতে চাইছি যে এর বদলে যদি এটা হতো তাহলে ভালো হতো। এরকমই যেত, কিন্তু এর বদলে কিছু একটা পরিবর্তন করতাম আমি। অর্থাৎ কি পুরোটাই অবাস্তব কিন্তু নয়, সেই কল্প কাহিনী বা যেটা তোমাদের বিষয়, কিন্তু সেখানে কিছু কিছু উদ্ভট বিষয় থাকবে। এবারে এটার শ্রেণীও আছে তোমাদের। দেখবে আমি যে নোটগুলো দিয়েছি, সেই নোটগুলো একে একে পড়বে, সিরিয়ালি সাজানোই আছে যে পাশ্চাত্যে কল্পকাহিনীর উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করবে। প্রথমত কল্পকাহিনী কাকে বলে সেটা পড়বে, কল্পকাহিনীর সংজ্ঞা, স্বরূপ, বৈশিষ্ট্য। তো ওটা দ্বিতীয় নোটের মানে দ্বিতীয় কোয়েশ্চেন যেটা, সেখানে পাবে এটা তোমরা, যে কল্পকাহিনী কাকে বলে, এর বৈশিষ্ট্য বা স্বরূপ কি আছে। তো সেই কল্প বলতে আমরা যেটাতে কি দেখব না, কল্পনাজাত এবং পুরোপুরি যে বাস্তবকে এড়িয়ে যাচ্ছে সেটাও কিন্তু নয়।
কারণ কল্পকাহিনীতে আমরা রোবটকেও দেখতে পাই, তাহলে রোবটটা কি অবাস্তব? রোবট তো তৈরি হয়েছে না, এবার তার দ্বারা কিছু এমন কাজ করা হচ্ছে যেটা অবাস্তব হতে পারে, কিছু একটা কাজ যেটা রোবট করতে পারে না তার মধ্যে আরোপ করা হচ্ছে। কল্পকাহিনীতে এরকম বিষয় থাকবে, মানে বাস্তব অবাস্তব দুটো বিষয় কিন্তু থাকে কল্পকাহিনীর মধ্যে, পুরোপুরি রূপকথার গল্পের মতো নয়। তার জন্য কল্পকাহিনী আর রূপকথার গল্পটাও তো সেই কল্পনাজাত না, কিন্তু ওখানে অবাস্তবেই ভরপুর থাকে, কিন্তু এই যে কল্পকাহিনী সেখানে পুরোপুরি কিন্তু অবাস্তব নয়। রূপকথা সম্পর্কে তোমরা পিজিতে ডিটেলসে পড়বে, লোকসাহিত্য তো রূপকথা তো আছেই, তার সঙ্গে সঙ্গে আছে তোমাদের যদি লোকসাহিত্য স্পেশাল পেপার না নাও তবুও রূপকথা কিন্তু সেকেন্ড ইয়ারে আছে, বিষয় প্রবন্ধ আছে রূপকথা। তো সেই কল্প সাহিত্য বা কল্প কাহিনী, এটার উদ্ভব মূলত পাশ্চাত্যে, এবং তারপর আমাদের বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত হয়েছে মূলত 19 শতকের দিকে। তার আগে বিভিন্ন জায়গায় এর মানে কি বলবো, ছিটিয়ে ফোটা যেটাকে বলা যায় পাওয়া গেছে, কিন্তু একদম পুরোপুরি সেটাকে যে কল্পকাহিনী বলবো, যেগুলো বৈশিষ্ট্য আছে ক্রাইটেরিয়া আছে সেগুলোর সঙ্গে ম্যাচ হবে না, তবে উৎস হিসেবে সেগুলোকে আমরা রাখতে পারি। মূলত 19 শতকে আমাদের কল্পকাহিনীর বাংলা সাহিত্যে সেটা উদ্ভব ঘটেছে, এবং তার আগে কিন্তু পাশ্চাত্যে ছিল। রোমান্টিক যুগ যেটা পাশ্চাত্যে আমরা বলি, সেই রোমান্টিসিজমের প্রভাবেই কিন্তু সেই কল্পকাহিনীর উদ্ভব ঘটেছে। তাহলে আমরা সেই যদি সেই সাহিত্যিক মতবাদগুলোকে নিই তাহলে রোমান্টিসিজমের দিকে আমরা কল্পকাহিনীটাকে রাখবো, কারণ সেটা না তো ক্লাসিসিজম হবে, না তো তোমার ইয়ে হবে যেটাকে রিয়েলিজম বলি আমরা। পরাবাস্তববাদ আশা করি জানো তোমরা, সেকেন্ড ইয়ারে পেয়েছো। পরাবাস্তববাদ যেটা ইংরেজিতে কি বলা হয়? সুররিয়েলিজম। সুররিয়েলিজম। বাংলা সাহিত্যে পরাবাস্তববাদের জনক কাকে বলা হয়? প্রবর্তক জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশকে। তিনিও রূপকের আড়ালে কিছু বাস্তবতাকে প্রকাশ করেছেন। তো পরাবাস্তববাদে আমরা দেখতে পাই যে ওখানে কিন্তু বাস্তবতা থেকে মুখটা ফিরিয়ে বা বাস্তবটাকে যখন সরাসরি প্রকাশ করা যায় না তখন মোড়কের রূপকের আড়ালে প্রকাশ করে। তো এই কল্প কাহিনী, তারপরে হচ্ছে তোমার রোমান্টিসিজম তো ওর উপর বেশ করে তৈরি হচ্ছে, তারপরে হচ্ছে রূপকথা আর এই যে পরাবাস্তববাদ এগুলোর সঙ্গে কাছাকাছি যাবে, কিন্তু এগুলোর মধ্যে বিভেদ আছে, মানে কিছু কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। তাহলে আমরা কল্পকাহিনীটাকে রূপকথার সঙ্গে কিন্তু মেলাবো না। হ্যাঁ, আবার এটা মন গড়া যে গল্প সেটাও হবে না। গল্প বলতে কল্পনা, মন গড়া, যা খুশি তাই আমরা বলি না গল্প, সেটাও কিন্তু হবে না, কারণ এই গল্প লিখতে গেলেও সেই বিচক্ষণতা দরকার, এটার মধ্যেও কিছু বাস্তবতা কিন্তু থাকে। তো সেই কল্পকাহিনীকে আমরা 3টি শ্রেণীতে ভাগ করতে পারি এবং তারপরে আলোচনা করা যেতে পারে। একটা হচ্ছে তোমার সরস উদ্ভট কল্পকাহিনী, একটা গোয়েন্দা কাহিনী, আর একটা কল্পবিজ্ঞানের কাহিনী। এভাবে তোমাদের বইয়ে মনে হয় আলোচনা করা নেই, এভাবে পড়বে তাহলে বিষয়গুলো তোমাদের বইয়ে আমি দেখলাম, মানে সবগুলোকে একসঙ্গে আলোচনা করে দিয়েছে না, দিয়ে আলাদা করা যাচ্ছে না, কিন্তু বিষয়টা এভাবে হবে। কল্পকাহিনী বলতে কি কল্পবিজ্ঞানের কাহিনীকে বলবো না, তাহলে কল্পকাহিনী বলতে কি উদ্ভট রহস্যের গল্পকে বলবো না, সব বৈশিষ্ট্য নিরিখে 3টে শ্রেণীতে ভাগ করা যাবে। তো দেখো তোমাদের বইয়ে কিন্তু সব ধরনেরই আছে। এই যে লুল্লু গল্পটা, এটা উদ্ভট রসের গল্প বলবো আমরা। সব ভুতুড়ে, তারপরে ভূষণ্ডির মাঠে, এগুলো উদ্ভট রসের গল্প হবে। আর যেগুলো প্রফেসর শঙ্কুর যে গল্পগুলো রয়েছে প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে, সেইগুলো কিন্তু হচ্ছে কল্পবিজ্ঞানের গল্প। আর যেগুলো তোমাদের গোয়েন্দা গল্প, দেখবে রহস্য রোমান্সের মধ্যে পড়ছে গোয়েন্দা গল্প। তাহলে এই 3টে শ্রেণী পাচ্ছি কিন্তু আমরা। ইউনিটে ভাগ, তোমাদের মডিউলে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে, দেখো 3টে মডিউলে ভাগ করা হয়েছে, অর্থাৎ 3 ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন। টোটাল সবগুলোকে আমরা কল্প কাহিনী বলবো, ঠিক আছে? সবগুলোই কিন্তু কল্প কাহিনী, কিন্তু এদের বৈশিষ্ট্যের নিরিখে কিন্তু এগুলো শ্রেণী তৈরি হয়ে যাচ্ছে। একটা হচ্ছে উদ্ভট, সেই সরস উদ্ভট কল্পকাহিনী, একটা গোয়েন্দা কাহিনী, আর একটা কল্প বিজ্ঞানের কাহিনী। তো ব্যাপার হচ্ছে যে প্রথমত যদি আলোচনা করতে হয় তাহলে হচ্ছে সরস উদ্ভট কল্পকাহিনী, তারপর গোয়েন্দা কাহিনী, তারপর কল্পবিজ্ঞানের কাহিনী। তো এই কল্পকাহিনী টোটাল সবগুলো মিলে যদি বলা হয় উদ্ভব কোথায় হয়েছে, প্রথমত পাশ্চাত্যেই হবে এটা, এবং কিভাবে হয়েছে না, পাশ্চাত্যের বিভিন্ন শতকে দেখবে ভাগ করে দিয়েছি আমি, 18, 19, 20, 21 শতক পর্যন্ত। 21 শতকে আমরা দেখেছি বাচ্চাদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন অ্যানিমেশন বা বিভিন্ন মানে মানে কার্টুন টাইপের কিছু তৈরি করা হলো। সেই ধরনের একটা হচ্ছে তোমার
যেটাকে আমরা কি বলবো, হ্যাঁ, হ্যারি পটার। আচ্ছা, একটা ইয়ে দিত, মানে কি জানো, স্টুয়ার্ট লিটিল বলে একটা শো দিত, কেউ দেখেছো? স্টুয়ার্ট লিটিল। হ্যাঁ, দেখেছি। একটা ছেলে থাকতো আর তার সঙ্গে একটা ইঁদুর থাকতো, ইঁদুরটা কথা বলতো। একটা বেড়ালও আছে। হ্যাঁ, হ্যাঁ। তো ব্যাপার হচ্ছে এই ধরনের যেগুলো ফ্যান্টাসির, মানে ইয়ে, বাচ্চাদের মনে একটা আলাদা প্রতিক্রিয়া নিয়ে আসবে। ইন্দুরও ওখানে কথা বলবে, মানে পশুগুলোও কথা বলবে। এটা আজকের নয়, এগুলো আমাদেরই ছোটবেলা থেকে আমরা দেখেছি। আগে তো ডিজনি বলে একটা তো কার্টুন শো দিত, ডিজনি এখন চ্যানেল হয়ে গেছে। নিকলোডিয়ান একটা শো দিত, ওটা এখন চ্যানেল হয়ে গেছে। যেগুলো আগে শো ছিল এক একটা, সোনি টিভিতে দিত, ডিডি ওয়ান বা ন্যাশনাল চ্যানেলে দিত, সেই শোগুলো আজকে এক একটা চ্যানেল হয়ে গেছে। নিক চ্যানেল আছে যেটা নিকলোডিয়ান বলে একটা শো দিত আগে। তারপরে এই যে বললাম ডিজনি, হাঁসগুলো কথা বলতো, কচ্ছপগুলো কথা বলতো। খেয়াল করে দেখবে এইগুলো ছিল কিন্তু 90-এর দশকের আমি কথা বলছি। প্রথম প্রথম ওই অ্যানিমেশনের যে যুগগুলো, মানে মানুষগুলোর মতো দাঁড়িয়ে থাকতো কচ্ছপগুলো, পিঠে একটা বোঝা থাকতো, আর ওই কচ্ছপগুলো কথা বলতো। ওইটা খুব বেশি চলেনি, তবে হাঁসের যেটা আর ডিজনির যেগুলো, সেগুলো কিন্তু অনেক দিন চলেছিল, ডিজনিটা। আর ওগুলো হিন্দিতে কনভার্ট করে দেখাতো, সোনি টিভিতে সম্ভবত দেখাতো। মানে এমনি ওগুলো বিদেশি ছিল কিন্তু হিন্দিতে কনভার্ট করে দেখাতো। স্টুয়ার্ট লিটিল যেটা, ওটাও হিন্দিতে কনভার্ট করে দেখানো হতো। রোবটের একটা সিরিয়াল দেখতাম আমি, স্মল ওয়ান্ডার বলে, স্টার প্লাসে দিত। যদিও ওটা মানে ইংরেজি ছিল, বাংলাতে, মানে বাংলা বলছি, হিন্দিতে কনভার্ট করে দেখানো হতো। 1985 সালের ওটা, স্মল ওয়ান্ডার। লিটল স্টুয়ার্টটা মুভি হয়েছে, আমি হিন্দিতে স্টুয়ার্ট দেখেছি। লিটিল, হ্যাঁ, হ্যাঁ। আর এই যে স্মল ওয়ান্ডার বললাম না, এটা গুগলে সার্চ করবে, এটা অনেক দিন আগেকার, 1985 সালের। ওটা 1985 সালে রিলিজ করেছে বইটা, মানে লেখা হয়েছে তারপর রিলিজ করা হয়েছে। ওটা একটা রোবটের কাহিনী, একটা মেয়ে, হ্যারিয়েট নাম ছিল মেয়েটার, ও রোবট ছিল। তো ওখানেও কিন্তু সেই ধরনের বিভিন্ন কাহিনী ছিল। ওটা স্মল ওয়ান্ডার বলে ইয়েতে দিত, তোমার স্টার প্লাসে দিত, হিন্দি হিন্দি ভার্সনটা দেখতাম 90-এর দশকে। তো ব্যাপার হচ্ছে এইগুলো পরবর্তীকালে অ্যানিমেশন বা সিনেমা চলচ্চিত্রর সঙ্গে কিন্তু যুক্ত হয়েছিল। মূলত বাচ্চাদের মানে কি বলবো, সেই মনোরঞ্জনের জন্যই কিন্তু করা হয়েছিল। তারপরে দেখবে আরও বিভিন্ন সিরিয়াল, তো ছোটোবেলায় তো দেখেছে যারা 90 দশকে, তারা তো বিশেষ করে দেখে থাকবে, শক্তিমান দেখেছো, তারপরে কি আরিয়ামান, তারপরে বিভিন্ন ধরনের দিত এই ধরনের সিরিয়ালগুলো দিত, যেগুলোতে বাস্তবতাও থাকতো প্লাস অবাস্তবও কিছু থাকতো। খেয়াল করে দেখবে পুরোপুরি অবাস্তব থাকতো না, ওখানে কিছু বাস্তবও থাকতো। শক্তিমান যে ক্যারেক্টারটা আছে, পুরোটাই কিন্তু অবাস্তব নয়, কিছুটা বাস্তবও থাকতো। কারণ সমাজকে এড়িয়ে তো সাহিত্য রচনা করা যায় না, সমাজ তো থাকবেই, কিন্তু পুরোপুরি যে আকাশে উঠছে সেটা না। রূপকথাতে সেটা থাকতে পারে, কিন্তু কল্পকাহিনীতে সেটা কিন্তু থাকতো না। তো ওই ধরনের বিষয়, যদিও এগুলোকে উদাহরণে লেখা যাবে না, তো হিন্দির মধ্যে পড়ে যাচ্ছে ওগুলো, বাংলাতে আমরা যেগুলো আছে সেগুলোকে আলোচনা করতে হবে। জাস্ট আমি উদাহরণ বললাম যে এরকম এরকম কিছু কিছু জিনিস কিন্তু আছে বা ছিল সেই সময়। তো পাশ্চাত্যে সেই কল্পকাহিনীর উদ্ভব দেখবে নোটে দিয়েছে 18 শতক দেওয়া আছে, তারপরে 19 শতক পরপর দেওয়া আছে, যে প্রথম কোনটাকে আমরা বলবো। 18 শতকে সেই ভ্রমণ কাহিনী যখন ইউরোপে গুরুত্ব বেড়ে গেছিলো, তখন এই ফ্যান্টাসি বা এই যে মানে কল্পকাহিনীর যে ইয়েগুলো, বিষয়গুলো, মূলত এগুলো কি, এগুলো কথা সাহিত্যের অন্তর্গত, গল্প অথবা উপন্যাস হবে। তোমাদের এখানে যেগুলো আছে টপিকগুলো, সেগুলো হয় গল্প নয় উপন্যাস, খেয়াল করে দেখবে। সেগুলো না তো নাটক হবে, না তো কাব্য কবিতা, না তো প্রবন্ধ, সবই কিন্তু হয় গল্প নয় উপন্যাস। কথা সাহিত্যের অন্তর্গত হচ্ছে সেই কল্পকাহিনীর বিষয়টা। তাহলে এসেছে মূলত গল্প থেকে এবং উপন্যাস থেকে। তো সেই অষ্টাদশ শতাব্দীতে পাশ্চাত্যে কিন্তু, মানে ইউরোপে ভ্রমণ কাহিনীর মাধ্যমে, যখন ভ্রমণ কাহিনীর গুরুত্ব বেড়ে গিয়েছিল, তখন কিন্তু সেই ফ্যান্টাসি সাহিত্য রচিত হতে থাকে। তখন প্রথম যে গ্রন্থ, যেটা নাম দেখবে দেওয়া আছে নোটসে, হোরেস ওয়ালপোলের দ্য ক্যাসেল অফ ওট্রান্টো, 1764 সালে, যখন আমাদের বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা হয়নি, 1764, তখন ফ্যান্টাসি সাহিত্যের সূচনা বা সেই কল্পকাহিনীর উদ্ভব কিন্তু পাশ্চাত্যে হয়ে গেছে। পরবর্তীতে আমাদের ঊনবিংশ শতাব্দীতে কিন্তু এসেছে সেই কল্প কাহিনী।
তারপর 19 শতকে ততদিনে পাশ্চাত্যে কিন্তু আরও এগিয়ে গেছে। পাশ্চাত্যে তোমার জর্জ ম্যাকডোনাল্ড এসেছেন, তিনি এইসব লেখালেখি শুরু করেছেন। মার্ক টুয়েন, তিনিও একজন বিশিষ্ট সাহিত্যিক, কথা সাহিত্যিক, তিনিও ফ্যান্টাসি সাহিত্য রচনা করেছেন। আচ্ছা, মার্ক টুয়েনের নামটা তোমরা শুনেছো কোথায় বলো তো? মার্ক টুয়েন। মার্ক টুয়েন একটা গানে শুনেছি স্যার, রুবেন আমেরিকার গান, আমি আর জানি না। না না, আপনাদের সিলেবাসে। ওই আমরা পড়েছিলাম রমারোলা যখন লিখতে গিয়েছিল তখন না, মার্ক টুয়েনের ওই বই 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 বিক্রি পড়াতে করেছিল বলেছি অনেক। স্যার, বই পড়াতে উদাহরণ দিয়ে বলেছে ওর ওর মতো আগ্রহ কি ওখানে আমরা পেয়েছি, অনেক মার্ক বই দিয়েছে। টুয়েনের সেই লাইব্রেরি ছিল, মার্ক টুয়েনের একটা লাইব্রেরি ছিল না? বন্ধুদের বইগুলোকে নিলাম করে হ্যাঁ হ্যাঁ, লাগিয়েছিল। বই প্রেমী মানুষ ছিলেন, ঠিক আছে। আর তিনি সেই ওই বই রাখতে ভালোবাসতেন, কিন্তু সেই বইগুলো প্রথমত নিজের কেনা ছিল না, মানে ওই যে বই পড়া যে ইয়েটা প্রবন্ধ ওখানে, সেগুলো কিন্তু আলোচনা হয়েছে ওইভাবে যে নিজের নিজের কিন্তু যারা বই প্রেমী হয় তারা কিনতে ভালোবাসে না, কিন্তু লোকের বই নিয়ে পড়তে ভালোবাসে। এমনকি ওই করে করে একটা লাইব্রেরি তৈরি করে নেবে লোকের নিয়ে নিয়ে। আবার যারা উপহার দিয়েছিল সেই বইগুলোকে সে তো নিলামে বিক্রি করছিল, যাতে অপমানিত হয় সবাই, এবং সেই নিলামে বই কিনতে সবাই নিজে নিজে সেগুলো পুরস্কার করেছে, সেইগুলো বিক্রি করে দেবে, কত বড় একটা অমর্যাদা অমর্যাদা হবে। তখন সবাই ছুটে এসেছে সেগুলো বেশি দাম দিয়ে কেনার জন্য। এইভাবে শায়েস্তা করেছিলেন সেই বন্ধুদেরকে, বন্ধুরা যেহেতু তাকে মানে ঠকিয়েছিল। তো সেই মার্ক টুয়েনের কথা বলা হচ্ছে এখানে। তিনিও একজন বড় মাপের কথা সাহিত্যিক ছিলেন। তিনি ছিলেন 19 শতকে। 20 শতকে দেখবে জে আর টলকিনের নাম আছে, তার কল্পকাহিনীর কথা আছে। তো দু একটা এখানে কি করতে হবে, কল্পকাহিনীর নাম মনে রাখতে হবে আর কয়েকজনের লেখকের নাম মনে রাখতে হবে, তাহলে তুমি পাশ্চাত্যের সেই কল্পকাহিনীর উদ্ভব এবং বিকাশ সম্পর্কে লিখতে পারবে। 21 শতক যেখানে যাবে, 21 শতকে ওই যে বললাম তোমার হ্যারি পটার, তার সঙ্গে আরও বেশ কিছু রয়েছে, দেখবো উদাহরণ দেওয়া আছে। তো ওইগুলো এক একটা কিন্তু সেই সিরিজ। আর বেশ কিছু কমিকও থাকে যেগুলোকে মানে সেই চলচ্চিত্রে চিত্রায়ন করা হয়, তখন সেগুলো মানে আমরা দেখতে পাই টিভিতে বা বিভিন্নভাবে সিরিজ হিসেবে। তো এরকম সিরিজ আরও অনেক কিছু রয়েছে, এখনও হচ্ছে। এগুলো তো আবার মানে কি বলবো, শিশু চিত্তকে যেহেতু বেশি আন্দোলিত করে, তার জন্য এগুলো শিশু সাহিত্যের অন্তর্গতও পড়বে, মানে কিশোর সাহিত্যের মধ্যে পড়বে। এবং তার জন্য আরও বিশেষ বিশেষ করে এখন করা হচ্ছে বাচ্চাদেরকে, স্যার যাতে হুম। স্যার ওই যে ম্যাকডোনাল্ড, জর্জ ম্যাকডোনাল্ড যে আছেন, এখানে আছেন কল্পকাহিনীতে, উনি কি ওই যে রামায়ণের যে ম্যাকডোনাল্ড বলেছেন ওটা কি একই লেখক, উনি কি একই? দেখতে হবে, জানিয়ে দেবো মানে আমি দেখে। বানানটা একটু তফাৎ লিখেছিলেন, এখানে ম্যাকডোনাল্ড আছে আর ওখানে ম্যাকডোনাল্ড জর্জ, তাই জন্য জিজ্ঞেস একই করলাম। নামে অনেকে থাকেন, দেখতে হবে এটা। আচ্ছা, এবারে কল্পকাহিনীর যেটা সংজ্ঞা বললাম, সংজ্ঞা নির্দিষ্ট সেরকম কোনো সংজ্ঞা নেই, কিন্তু তোমাকে হয় দেখো এবারে সংজ্ঞা বলতে এগুলো যেগুলো সংজ্ঞা পাওয়া যায় সেগুলো পাশ্চাত্যে, তোমাকে ইংলিশ কোটেশন মুখস্থ রাখতে হবে। তো সেটা আশা করি সম্ভব হবে না সবার ক্ষেত্রে। তার জন্যে একটা মানে যেটা সর্বজন গ্রাহ্য বা সমালোচকদের মত নিয়ে যে সংজ্ঞা, সেটা লিখতে পারো। যে এটা মূলত কথা সাহিত্যের দু একটা শব্দ ভেঙে গেছে, ওগুলো ঠিক করে নেবে, যেমন সৃষ্ট শব্দটা এখানে দেখছি কনভার্ট করার সময় ভেঙেছে, ওগুলো একটু ঠিক করে নিও, বুঝতে পারবে আশা করি। তো সেই কল্প সাহিত্য বা কল্পকাহিনী এটা কথা সাহিত্যেরই অন্তর্গত, গল্প কিংবা উপন্যাসের আকারে এটাকে আমরা পাচ্ছি। এবং এটা পুরোপুরি বাস্তব ঘটনাও বলবো না আর পুরোটা অবাস্তবও বলবো না, বাস্তব অবাস্তব দুটোর মিশ্রণ আছে। এটার সঙ্গে রূপকথার কিন্তু মানে মানে একই বলবো না, এই দুটোকে সমগোত্রীয় বলা যাবে না। রূপকথাটা অনেকটা প্রাচীন বিশ্বাস, বেশ কিছু অলৌকিক ধারণা থেকে তৈরি হয়। আর এখানে যেটা আমরা কল্পকাহিনী, এখানে কিন্তু অলৌকিকতার থেকে মানে বাস্তবতাটা আছে, কিন্তু বাস্তবের সঙ্গে কি করা হচ্ছে, কিছু কল্পনাকে বেশ মানে অ্যাড করা হচ্ছে, অলৌকিক বিষয় কিন্তু নিয়ে আসা এখানে হচ্ছে না, ঠিক আছে। তো রূপকথার সঙ্গে তাহলে কিন্তু এর অনেক পার্থক্য রয়েছে। আমাদের মনে হতে পারে যে ছোটোবেলায় যে গল্পগুলো শুনেছি, ব্যঙ্গমা ব্যঙ্গমী, সেই সাত সাগর তেরো নদীর পার রাজপুত্র আসছে, ঠিক
আছে সেই সব যে গল্পগুলো রাক্ষস খক্ষসের গল্প, তো ওগুলোকে আমরা কিন্তু মানে এই কল্পকাহিনীর সঙ্গে কিন্তু মেলাতো, কল্পকাহিনীর ধারণাটাই হচ্ছে আধুনিক যুগের, আর ওগুলো কিন্তু প্রাচীন যুগের। তো সেই কল্পকাহিনীর সংজ্ঞা এবং স্বরূপ স্বরূপ অর্থাৎ বৈশিষ্ট্য আলোচনা করতে হবে। এখানে কিসের প্রভাব রয়েছে? রোমান্টিসিজমের প্রভাব রয়েছে। রোমান্টিকতা কাকে বলে? আমরা আগে মানে কী বলবো, রোমান্টিক শব্দটার শুনলেই সবাই সেই প্রেম সম্বন্ধীয় ভাবতে থাকে। রোমান্টিক বলতে কিন্তু প্রেম নয় শুধুমাত্র, রোমান্টিক শুধু যে নরনারীর প্রেমকে কেন্দ্র করে আসে সেটা নয়। আমি একটা প্রাকৃতিক দৃশ্য দেখছি, একটা হয়তো পাহাড় ঝর্ণা, কোনো অপূর্ব দৃশ্য দেখছি, প্রাকৃতিক দৃশ্য, সেটাও রোমান্টিক। কিন্তু যদি করুণ রসাত্মক কিছু বিষয় হয় সেখানেও রোমান্টিক থাকতে পারে, মানে রোমান্টিকতা থাকতে পারে। তো সেই রোমান্টিক বলতে যেটা আমরা বাস্তবের অপার যেটাকে বলবো, মানে বাস্তবকে এড়িয়ে গিয়ে মনের মধ্যে একটা আলাদা ফ্যান্টাসির জগৎ তৈরি করার জন্য কল্পনার পাখাতে ভর করে কিছু তৈরি করা, সেটাকে আমরা রোমান্টিক বলতে পারি। মানে যেটা আমরা নিঃস্বর্গ বলি না, এই নিঃস্বর্গ চেতনা। কখনো কখনো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেও মনে হয় যেন আমি বাস্তবে নেই, আমি কোনো অন্য জায়গাতে চলে গেছি। স্বাভাবিক, মানে এ বিশ্বের যে মানে কি বলবো, যা কিছু আছে তার 10%ও মানুষ আবিষ্কার এখনো করতে পারেনি। ফলে বিশ্বব্রহ্মাণ্ডটাই একটা রহস্যময়তার মধ্যে আছে। বিজ্ঞান নিজেও আবিষ্কার করতে পারেনি, বিশ্বের কতটুকু আবিষ্কার করেছে। তাহলে সেখানেও কিন্তু কল্পকাহিনীর একটা ব্যাপার রয়েছে। যখন বিজ্ঞান নিজেই তৈরি করতে পারছে না কিছু, সেই জায়গাটা ধারণা নেই, তখন কিন্তু মানুষের মধ্যে কল্পনা তৈরি হচ্ছে। স্বর্গ আছে বা মর্ত আছে, পাতাল আছে, এরকম ভাবনা চিন্তাগুলো ওখান থেকেই কিন্তু তৈরি হচ্ছে। এবারে যে এলিয়েনের কথাটা আসছে, ওটাকেও তো আমরা অবাস্তব বলে উড়িয়ে দিতে পারি না। যে এলিয়েন নেই, এই কথাটা কি করে বিজ্ঞানরা আছেও বলতে পারছে না, আবার নেইও বলতে পারছে না। আছে বললে প্রমাণ চায়, আর যদি নেই বলে তাতেও তো প্রমাণ চাই। নেই কী করে বলতে পারে? পৃথিবীর মতো আর কি কোনো গ্রহ নেই? কথা তো বলতে পারে না যে আর কোনো গ্যালাক্সি নেই বা কোনো গ্যালাক্সি আবিষ্কার হতে পারে না, বা অনেক কিছু বিষয় আছে যেগুলো নিজেরাই একটু ঘাটাঘাটি করবে না, কেমন একটা অবাক অবাক লাগবে, মাঝে মাঝে ভাবলেই অবাক লাগবে। যে আমরা মহাশূন্যের কথা বলি, আচ্ছা বলো তো, মহাশূন্য কোথাও শেষ আছে না শেষ নেই? বলো তো, কোথাও ধাক্কা খাবে গিয়ে? ধরো সোজা চলে যাচ্ছে কেউ আকাশের দিকে, শেষ নেই। শেষ নেই বললে তাহলে কীরকম মনে হচ্ছে না, একটা আধ্যাত্মিকতা চলে আসছে। শেষ নেই, চলেই যাব চলেই যাব, শেষ নেই, তাহলে তো একটা সেই আধ্যাত্মিকতা চলে আসছে না কেমন? শেষ নেই, কোনো কিছুর শেষ নেই, এটা হয় নাকি? মানুষের জন্ম আছে, মৃত্যু আছে, যে কোনো প্রাণীর, জ্বরেরও মানে কি বলবো শেষ আছে সব কিছু। তাহলে শেষ নেই বললে একটা কেমন সেই ভাবনা চলে আসছে। ওই তো সেখান থেকেই আধ্যাত্মিকতা চলে আসে, সেখান থেকেই ওই সব বিষয়গুলো, অলৌকিক বিষয়গুলো আসে, এই দেব দেবীর ভাবনা। এগুলো খেয়াল করে দেখবে, অতিরিক্ত ভাবতে ভাবতে নিজেকেই মনে হবে শেষ নেই বললে কি হবে। আর যদি কেউ বলে যে শেষ আছে, আচ্ছা শেষ আছে যেখানে, সেখানে দেওয়ালের মতো কিছু একটা ধাক্কা খাবো, আচ্ছা তারপরে কি আছে? তখন আবার একটা সেই নতুন। তো এই জিনিসগুলো যখন আমরা ভাবি না, তখনই মনে হয় যে সত্যি একটা রহস্যময় ব্যাপার আছে। যেটা রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুর 1.5 ঘন্টা পূর্বে যে কবিতাটা লিখেছেন, তোমাদের তো বিষয়ে আছে সিসিবিজি 11 পেপারে, ওই কবিতাতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা তিনি করেছেন। তিনি বিশ্ব প্রকৃতিকে বলেছেন তোমার মায়াবী বা রহস্যময়, এবং তাকে বলেছেন যে তার মধ্যে একটা রহস্যের জাল পাতা আছে, মানুষকে রহস্যের মধ্যে ফেলে। মানে একটা দার্শনিক, মানে কি বলবো, একটা সেই মননে ঋদ্ধ হয়েছিল একদম মৃত্যুর পূর্ব মুহূর্তে 1.5 ঘন্টা পূর্বে সেই কবিতাটা তিনি বলে গেছেন, এবং রথীন্দ্রনাথ ঠাকুর সেটাকে লিখেছেন। কবিতাটা পূর্বে তোমাদের সিলেবাসে আছে। তো কখনো কখনো মানে বিজ্ঞানও সেখানে কিন্তু হার মেনে নিয়েছে, বিজ্ঞানও সেটা আবিষ্কার করছে। যতদূর পর্যন্ত যেতে পেরেছে ততদূর পর্যন্ত বিজ্ঞানের কাছে খাতা কলমে আছে। এবার তখন মানুষ কি করে, আধ্যাত্মিক মানে যে বিষয়গুলো রয়েছে, বিভিন্ন ধর্মগ্রন্থ, ধর্মগ্রন্থে দেখবে তার বাইরে লেখা আছে কিছু, মানে বিজ্ঞান যতটা আবিষ্কার করেছে তারপর থেকে ধর্মগ্রন্থ কিন্তু পাওয়া যাবে, কিন্তু আমরা বিশ্বাস করতে পারবো না, যেহেতু প্রমাণ নেই। বিজ্ঞান যতদিন না আবিষ্কার করবে ততদিন ওটাকে আমরা মানবো না। হ্যাঁ, বিজ্ঞান আবিষ্কার করে দিল, তখন ওই ধর্মগ্রন্থটাকেও কিন্তু আমরা সাপোর্ট করবো। অনেক ধর্মগ্রন্থে সেই বিষয়গুলো কিন্তু আছে দেখবে। তো যাই হোক, এইভাবেই কিন্তু সেই ফ্যান্টাসি জগৎ বা কল্পকাহিনীও আসছে, ওখান থেকেও আসছে যেখানে বিজ্ঞান হার মানছে। কোনগুলো আসছে না, কল্পকাহিনীতে আসছে। ওই বিষয়টা পরে আসছি। আগে তাহলে 3টে শ্রেণীতে ভাগ করতে হবে। প্রথমত হচ্ছে সেই সরস উদ্ভট মানে তোমার কল্পকাহিনী, আর গোয়েন্দা কাহিনী, তারপরে কল্পবিজ্ঞানের কাহিনী। 3টার মধ্যে কিন্তু আবার কিছু কিছু
মৌলিক পার্থক্য রয়েছে। তিনটেই কিন্তু কল্পকাহিনীর অন্তর্গত, তবে বৈশিষ্ট্যের নিরিখে তিনটে শ্রেণীতে আমরা ভাগ করেছি। প্রথমত হচ্ছে সরস উদ্ভট কল্পকাহিনী। সরস এবং উদ্ভট কল্পকাহিনী, উদ্ভট বলতে দেখো, এগুলো মূলত হাস্যরসাত্মক, মানে বাইরে থেকে যখন আমরা পড়বো এগুলোর মধ্যে হাসির খোরাক পাবো, মানে হাসবে। এবার হাসি কোথা থেকে আসে না, হাসি আসে দুটো কারণে। মনের প্রফুল্লতা বা আনন্দ, প্রথমত একটা হচ্ছে নিজের দিক থেকে, আত্মসুখ যেটাকে বলা হয়। হঠাৎ করে আমার 1 কোটি টাকা লটারি লাগলো, সেই আনন্দটা, সেই হাসিটা আলাদা হবে, সেটা আত্মসুখের হাসি। আবার একটা অসঙ্গতিতে হাসি আসে, যেটাকে ফান বলি আমরা। মানে একটা মোটা মানুষ, বিশাল মোটা, তাকে দেখিনি কোনোদিনও, আর সেই মানুষটা দৌড়াচ্ছিল কোথাও আর ধপাস করে পড়ে গেল, তো মানুষ প্রথমে হাসবে, বেশিরভাগ মানুষ প্রথমে কিন্তু হাসবে, তারপরে না হয় ভাবলো যে মানুষটা পড়ে গেল লাগলো কি না। কখনো কখনো যদি কম লেগে থাকে তাহলে সেই মানুষটা যে পড়লো সেও হাসে। এখানে হাসির কারণটা কি আছে খেয়াল করে দেখেছো? হাসি আমরাও হেসে ফেলি কখনো কখনো, তারপর ভাবি না এটা তো হাসার কোনো কারণ ছিল না, তখন খারাপ লাগে একটু হয়তো। তো ওইগুলোকে বলা হয় অসঙ্গতি, মানে যেটা হওয়ার ছিল না। একটা সাধারণ মানুষ, মানে যে মানুষটাকে আমরা বেশ একটা দাম্ভিক চরিত্রের দেখছি হয়তো, এমনও মানুষ থাকে দেখবে, এবং সেই মানুষটা বেশ একটা মুড নিয়ে থাকে সব সময়, কারোর সঙ্গে কথা বলে না, চুপচাপ থাকে। আর সেই মানুষটাই যখন ড্রিঙ্ক করে, নেশা করে, অতিরিক্ত কথা বলে, এমন এমন কিছু কথা বলে যে হাসি পায়, ওখানেও অসঙ্গতি খেয়াল করে দেখবে। অথচ ভেতরে একটা ব্যঞ্জনা রয়েছে, যে মানুষটা সংসার টংসার সব ছেড়ে মদ খেয়ে সংসারকে উচ্ছন্নে ফেলে দিয়ে আর নিজে মাতুনি করছে, এই করছে, কিন্তু ও প্রথমে যে কাজগুলো করবে সেই কাজগুলো দেখে কিন্তু হাসবো নেশা করার পরে, তাহলে ওটা অসঙ্গতির হাসি। হাসি দুই ধরনের আসে, একটা অসঙ্গতি আসে আর একটা হচ্ছে আত্মসুখ। আত্মসুখটাতে কোনো দোষ নেই, নিজের ব্যাপার, কিন্তু ওই অসঙ্গতির হাসিতে মানে আমরা হাসার পরে একটু ভাবি যে এটা হাসা ছিল কি না। তো দেখবে খেয়াল করে যে যে হাসিগুলোই আমরা পাচ্ছি কি না, মানে সমাজ থেকে বা যেখান থেকে যখন আচ্ছা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, নেট কানেকশনটা কেটে গেছিলো, ওয়াইফাইটা বন্ধ হয়ে গেছিলো। আচ্ছা কত দূর আলোচনা করছিলাম? আমি বলেই যাচ্ছি, দেখছি কানেকশন লস্ট দেখাচ্ছে। বললাম কত দূর আলোচনা করেছিলাম, মানে কোনখান থেকে শুনতে পাওনি? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার, কিন্তু কতদূর আলোচনা করছেন বুঝতে পারছি না। হাস্যরসের ব্যাপারে বলছিলাম তো। ওই যে ওই হাস্যরসটা যেটা নিজের, সেটা হুম চাপা হুম, থাকবে না। দুই রকমের বললাম না, একটা হচ্ছে যেটা অসঙ্গতি দ্বারা, তো সেই উদ্ভট রসের যে গল্পগুলো আছে না, ওগুলো অসঙ্গতি দ্বারা, মানে কোনো একটা সামাজিক অসঙ্গতি। তোমরা মূলত প্রহসনে যেগুলো দেখে থাকবে, প্রহসনে কি করা হয়, একটা মোড়ক, একটা রূপক থাকে যেখানে সমাজের অসঙ্গতিগুলোকে হাস্যরসের মাধ্যমে প্রকাশ করা হয়। কেননা মানুষকে চোখে আঙুল দিয়ে যদি কোনো কিছু দেখানো হয়, তার ভুল ত্রুটি দোষগুলোকে, তাতে কিন্তু মানুষটা বোঝার থেকে রাগ বেশি করবে। কিন্তু সেটাকে যদি হাসি ঠাট্টার মাধ্যমে যদি তাকে বলা হয়, তাহলে কিন্তু সে রাগ করবে না। খেয়াল করে দেখো, এটা হয় কিন্তু। তো ব্যাপারটা সেই রকমই। তাহলে এখানে উদ্ভট রসের যে গল্পগুলো আছে, সে সমাজের সমালোচনা করুক বা যাই করুক, সেখানে কিন্তু হাস্যরসকে বেশি মানে প্রাধান্য দেওয়া হবে, উপজীব্য করে করা হবে। প্রহসনগুলো কিন্তু এরকমভাবেই রচিত হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উদ্ভট রসের যেগুলো গল্প, সেগুলো কল্পকাহিনীর অন্তর্গতই, কিন্তু একটু বিষয় বৈচিত্র্যে আলাদা। সরস উদ্ভট কল্পকাহিনী যেগুলোকে আমরা বলবো, প্রথম দিকে প্রবন্ধের মাধ্যমে এগুলো প্রকাশ ঘটেছিল। প্রবন্ধ বলতে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে আমরা দেখতে পাবো যে যখন ওই ব্রিটিশরা আসছে আমাদের দেশে, একটা অন্ধকার যুগ প্রথমে তো ছিলই, মানে প্রাচীন যুগ আর
মধ্যযুগের মাঝে, তারপরে আসছে আধুনিক যুগ, আর মধ্যযুগের মাঝে একটা অন্ধকার যুগ ব্রিটিশরা যখন এসে গেছে, তখন আমাদেরও একটা সেই ছন্দ পতন ঘটেছিল। শেষ মধ্যযুগের একটা যদি কাব্য কোনো বলি, ভালো মানে বড় মাপের কাব্য, তাহলে সেটা হবে অন্নদামঙ্গল কাব্য। কার লেখা বলো তো অন্নদামঙ্গল কাব্য? ভারতচন্দ্র রায় গুণাকরের। আহ, সম্ভবত 1760 সালের দিকে তার মৃত্যু হয়েছে। তো ব্যাপার হচ্ছে তারপরে সেরকম কিছু দেখতে পাইনি, শেষ দিকে আমরা শাক্তপদাবলী দেখতে পেয়েছি, মানে রচনাগুলো। তারপরে আসছে ব্রিটিশদের আমল, সেই তোমার পলাশির যুদ্ধের পর থেকে যা অবস্থা, একটা অরাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছিল, লেখালেখি প্রায় সেই সময়টাতে বন্ধ ছিল, সেই কবি গান, টপ্পা গান এইসব চলছিল। এগুলো তো সব আগে আলোচনা তোমাদের করেছি। সেই অন্ধকার যুগের পরেই যখন আবার দেখা যাচ্ছে যে সামন্ততন্ত্রের অবসান, জমিদারি প্রথা অবসান ঘটছে, ব্রিটিশরা এসে সেই ট্যাক্সগুলো বসাচ্ছে যখন, তারপরে আমাদের জমিদার থেকে, সামন্তপ্রভু থেকে, মহাজন থেকে শুরু করে যাদের প্রতিপত্তি ছিল এর আগে রাজা রাজাদের সময়ে, তো তারা কি করছে, ব্রিটিশদের পদলেহন করতে শুরু করছে। তারপরে সেই থিয়েটারের যুগ আসছে, তোমরা সিসিবিজি 12-এ পড়বে থিয়েটারের যুগটা কীভাবে এসেছে। এই বিষয়গুলোই প্রেক্ষাপটটা একই। তো তারপরে বিনোদনে যেরকম ব্রিটিশরা নিজেরা থিয়েটার করেছিল কলকাতাতে, এবং থিয়েটার করে নিজেদের বিনোদন মানে কি বলবো সেটার বেশি নজর দিচ্ছিল, এবং আমাদের অল্প শিক্ষিত বা সুশিক্ষিত দুটো সম্প্রদায়ই কিন্তু সেই ব্রিটিশদেরকে কি বলবো সেই পাশ্চাত্যের অন্ধ অনুকরণ করার চেষ্টা করছিল। তখন তাদের মধ্যে দেখা যাচ্ছে যে কম সময়ে অনেকে প্রতিপত্তিবান হয়ে যাচ্ছে, মহাজন, সুদখোর বা যারা জমিদার তারা, কেননা তারা ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে, এবং তাদের রুচিরও পরিবর্তন ঘটছে। আমাদের প্রাচ্য যে সংস্কৃতি যা কিছু আছে সেগুলোকে তারা ঘৃণা করতে শুরু করছে এবং পাশ্চাত্য অনুকরণ করতে শুরু করছে। ফলে একটা বাবু সম্প্রদায় মানে তৈরি হচ্ছে, দেখা যাচ্ছে বাবু কালচার। মানে আমাদের দেশের যে মানুষগুলো আছে তারা তারা না তো নিজের সংস্কৃতিকে মানতে পারছে, আর না তো পাশ্চাত্য সংস্কৃতিকে একদম নিজের মধ্যে আরোপ করতে পারছে। ফলে তারা মাঝামাঝি এমন একটা জায়গায় তৈরি হয়ে থেকে যাচ্ছে যেটা না এপার না ওপার হচ্ছে। তো সেই মানুষগুলো মূলত সেই বাবু কালচার, তাদের দালালি প্রবৃত্তি থেকে। চড়ক তোমরা পড়েছো, গত বছর ছিল না সিলেবাসে চড়ক প্রবন্ধ? কার লেখা বলো তো? হুম। তো ওইখানে দেখবে ওই বাবু সম্প্রদায়ের যে ইয়েগুলো, তাদের সেই বিনোদনগুলো, তাদের আমোদ প্রমোদগুলো, সেগুলো কিছু কিছু দেওয়া আছে ওখানে। এছাড়া পুরোটা কালীপ্রসন্ন সিংহ, তো ওটা তো হুতম প্যাঁচার নকশা ছদ্মনামে লিখেছেন। আর আলালের ঘরের দুলাল কার লেখা বলো তো এটা? ওটাও সেই বাবু কালচারকে নিয়ে। প্যারিচাঁদ মিত্র। তো সেই ব্যাপার হচ্ছে সেই প্রবন্ধ দিয়ে কিন্তু সেই সমালোচনাগুলো তৈরি হয়েছিল। তারপরে আস্তে আস্তে কথা সাহিত্যের যুগ আসছিল, গল্প উপন্যাসের যুগ আসছিল প্রবন্ধের শাখার পরবর্তী সময়। তো সেই নকশা জাতীয় রচনা ওগুলোকে বলা যায়, মানে না প্রবন্ধ না উপন্যাস, মানে প্রবন্ধের খোলস ছাড়িয়ে জাস্ট গল্প উপন্যাসের কথা সাহিত্যের জায়গাতে যাচ্ছে। খেয়াল করে দেখবে ওগুলো মূলত মানে প্রবন্ধের যুগে লেখা, গদ্য সাহিত্য যখন উদ্ভব ঘটছে। আবার ওটার মধ্যে গল্প রসও আছে, অর্থাৎ ওইখান থেকে সাহিত্যের ক্ষেত্রটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ওখান থেকে উপন্যাস নামে আরেকটা নতুন শাখা তৈরি হচ্ছে। ওটা সেই মাঝামাঝি সময়, না প্রবন্ধ না উপন্যাসের মাঝামাঝি সময়, ওই হুতম প্যাঁচার নকশা কিংবা ওই যে যেটা হচ্ছে আলালের ঘরের দুলাল, এই বিষয়গুলো। তারপরে আসছে উপন্যাস। তো সেই নকশা জাতীয় রচনায় কিন্তু এই ইয়েগুলো তোমার সমালোচনা হতো হাস্যরসের মধ্য দিয়ে। তারপরে সেই রঙ্গব্যঙ্গের চাবুক নিয়ে এলেন তোমার ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। কথা সাহিত্য মূলত তিনি রচনা করছেন। তো সেই ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের একটা তোমাদের গল্প আছে সিলেবাসে। হ্যাঁ, গল্প মূলত ওটাকে উপন্যাসও বলা যাবে, মানে সব বড় গল্প যেগুলোকে বলা যায়। দাঁড়াও, বইয়ে তোমাদের ওটা কি ডমরু চরিতের অন্তর্গত দেওয়া হয়েছে? লুল্লুটা একটু দেখতে হবে। না যাচ্ছে না। হ্যাঁ, গল্প হবে লুল্লুটা, কিন্তু গল্প বলতে বিশাল বড়। ত্রৈলোক্যনাথের যে গল্পগুলো না এক একটা উপন্যাসের সমান। যেমন পিজিতে একটা আছে নয়নচাঁদের ব্যবসা, অনেক বড় গল্পটা। তো সেই ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় তিনি একজন সেই হাস্যরসের
পথিকৃৎ। আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সমকালীন তাকে বলতে পারি। তার জন্মসাল হচ্ছে 1847। ঠিক আছে, বঙ্কিমচন্দ্রের থেকে বয়সে ছোট ছিলেন কিন্তু সমসাময়িক। কেন সমসাময়িক বলছি, কথা সাহিত্যের ধারার কথা বলছি আমি, গল্প উপন্যাসের কথা বলছি, তাহলে সেই হিসেবে সমসাময়িক বলেছি। তো 24 পরগনার শ্যামনগরের কাছে রাহুতা নামক গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ব্রাহ্মণ কেন বললাম পরে বলছি। ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। সেই সময় সেই রক্ষণশীল সমাজ ছিল। তো বঙ্গবাসী কার্যালয় নামে একটা সাহিত্য পত্রিকা আছে, যেখান থেকে তার জীবনী সম্পর্কে জানা যায় যে তিনি কম বয়সে দুরন্ত ছিলেন, কিন্তু মাতা পিতার কিন্তু বিয়োগ হয় কম বয়সে। শৈশবেই মা বাবা মারা যায়। পড়াশোনা করছেন গ্রামের পাঠশালাতে। অত্যন্ত দারিদ্র্যের সঙ্গে, মানে কি বলবো, এমন একটা কষ্ট হয়, কষ্টে মানে সেই তিলে তিলে পুড়তে পুড়তে মানুষটা কিন্তু ভেতরে সুপ্ত থাকে কষ্টটা, কিন্তু বাইরে থেকে হাস্যরসিক হয়ে যায়। এই ধরনের একজন জীবনবাদী লেখক হচ্ছেন মধ্যযুগের মুকুন্দরাম চক্রবর্তী। তোমাদের যদি চণ্ডীমঙ্গল আলোচনা করেছি তাহলে হয়তো আলোচনাতে শুনেছো যে তাকে কিন্তু জীবনবাদী কবি বলা হয়। দুঃখ কষ্টে জর্জরিত হয়ে গেছেন সেই মানুষটা, কিন্তু হাস্যরস এত সুন্দর উপস্থাপন করেছেন সেই ভারদত্তের চরিত্রে চণ্ডীমঙ্গলে, যে মানুষ বুঝতে পারবে না যে তার ভেতরে এত দুঃখ কষ্ট ছিল। নিজের গ্রাম ছাড়া, ভিটে মাটি ছাড়া হয়েছিল সেই মুকুন্দরাম চক্রবর্তী। আচ্ছা, তো সেই ত্রৈলোক্যনাথের ক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি ছোটবেলা থেকেই কিন্তু তার সেই বাঁচবার মতো কোনো ঠাঁই সেরকম ছিল না আশ্রয়ের জন্য, তাকে কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হচ্ছিল। আর সঞ্চয়ের বিশাল একটা তার মানে অভিজ্ঞতা ছিল, কিভাবে টাকা সঞ্চয় করতে হবে। আর বেশ কিছু তার ঝোঁক ছিল, যেমন হচ্ছে তিনি মন গড়া বেশ কিছু ভাষায় কথা বলতেন নিজের মতো করে। বিভিন্ন ধরনের তিনি গান হেঁয়ালি নিজেই তৈরি করতেন, শ্লোক তৈরি করতেন, আর সেগুলোকে কাঠের ফলকে মাটির চাকতিতে লিখে রাখতেন। অর্থাৎ একটা ক্রিয়েটিভিটি তার মধ্যে কিন্তু ছোটবেলা থেকেই ছিল, মানে সৃষ্টির তাড়না যেটাকে বলা হয়। তারপরে কিন্তু তার অভিজ্ঞতা ছোটবেলায় মা বাবার সঙ্গে বিচ্ছেদ যখন হয়ে গেল, তারপর থেকে যখন ছোটবেলা থেকে কাঁধে বোঝা পড়লো, তখন কিন্তু একটা বাস্তব অভিজ্ঞতা কিন্তু তার হয়েছিল কম বয়সেই। ফলে কিন্তু তার পরিণত বয়স হতে হতে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন, পড়াশোনা করেছিলেন, এবং গভর্নমেন্টের ভারত সরকারের উচ্চ পদের একটা চাকরি পেয়েছিলেন তিনি। ফলে ভারতের নানা জায়গাতে তিনি ঘুরে বেড়ার সুযোগ পেয়েছেন। তারপরে ভারতের যে উৎপন্ন ফসল, অর্থনীতি, সব বিষয়ে তার একটা অভিজ্ঞতা তৈরি হয়েছিল পড়াশোনার সূত্রে। ইংল্যান্ডে তিনি গিয়েছিলেন, ইউরোপের নানা দেশে ভ্রমণ করেছেন। এই যে ভ্রমণ করেছেন, বিদেশে গিয়েছেন, সেই সময় রক্ষণশীল সমাজ কিন্তু ওই সমুদ্র পার হওয়া ওটাকে কিন্তু একটা সেই জাত যাওয়ার মতো একটা মনে করতো। তো তাকে এসে প্রায়শ্চিত্ত করতে হয়েছিল, মানে যেহেতু সে দেশের থেকে বাইরে গিয়েছিল। তো সেই তাকে কিন্তু, যেহেতু ব্রাহ্মণ সমাজ, তো সেই যিনিও ব্রাহ্মণ ছিলেন তাকে কিন্তু প্রায়শ্চিত্ত করতে হয়েছিল। লুল্লু উপন্যাসে, মানে গল্পতে তোমরা সেই পরিচয়টা পাবে। রক্ষণশীল সমাজের যে গোঁড়ামিগুলো রয়েছে সেগুলোর পরিচয় লুল্লু গল্পে কিন্তু রূপকের আড়ালে আছে। লুল্লু গল্পটা তোমাদের নেক্সট ক্লাস যেদিন এটা হবে সেদিন আলোচনা করব, টেক্সটটা তোমাদের আগে আমি দিয়ে দেবো। তো সেই মানুষটা কিন্তু শেষ বয়সে পুরীতে বসবাস করেছিলেন, যার স্বাস্থ্য যখন তার একদম ভেঙে পড়ে গেছিল। 1919 সালে ওই 73 বছর বয়স যখন তার হয়েছিল তখন তার মৃত্যু হয়েছিল। তার রচনাগুলো মূলত মানে তোমার ব্যঙ্গ বিদ্রূপ শ্লেষী নয়, মানে উদ্ভট রসের তাকে লেখক বলা যায়। তারই উত্তরসূরি হচ্ছেন রাজশেখর বসু, মানে যাকে আমরা পরশুরাম বলি, পরশুরাম ছদ্মনামে চিনি। তাকেই মূলত অনুসরণ করেছিলেন। তাহলে ত্রৈলোক্যনাথ হচ্ছেন তার পূর্বসূরি। এবং বঙ্কিমচন্দ্রের সঙ্গে তফাৎ কিনা, তিনি বঙ্কিমচন্দ্রের মতো গাম্ভীর্যপূর্ণ সেরকম বিষয় কিন্তু তার মধ্যে নেই, এবং তিনি যে ইয়েটা করছেন, মানে উদ্ভট রসের যে বিষয়গুলোকে অবতারণা করছেন, সেখানে কিন্তু মানে কোনো মানে ভালো মানুষের যে তিনি ক্ষতি করছেন বা কাউকে সমালোচনা করছেন সেরকম কিছু নেই। তার যে গ্রন্থগুলো সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তোমার কঙ্কাবতী, ভূত মানুষ, ডমরুচরিত, এইসব বিষয়গুলো যেটার কথা বললাম তোমার। হ্যাঁ, আর ফোকলা দিগম্বর, ফোকলা দিগম্বর তার হচ্ছে একটা সামাজিক উপন্যাস। মুক্তমালা তার একটা উপন্যাস। ময়না কোথায়, এটা উপন্যাস। মজার গল্প, এটা একটা তার গল্পগ্রন্থ। পাপের পরিণাম, তার একটা উপন্যাস। ডমরুচরিত একটা গল্পগ্রন্থ।
তারপরে লুল্লু তো একটা গল্প, তোমাদের এটা তো তোমাদের সিলেবাসে আছে বললাম। তো এইগুলো মূলত তার সেই উদ্ভট রসকে প্রাধান্য দিয়ে কিন্তু বিভিন্ন সামাজিক আলোচনা তিনি এইগুলোতে করেছেন সমস্ত গল্পগুলোতে। আর যে বিষয়গুলো আছে গল্পগুলোর মধ্যে তার বা উপন্যাসের মধ্যে আমরা দেখতে পাবো যে একটা সেই মানুষের প্রতি একটা সহানুভূতিপূর্ণ একটা তার মনোভাব রয়েছে গল্পগুলোর মধ্যে। তারপর একটা পরদুঃখে তিনি কাতর হতেন, একটা উদারতা ছিল, ছোটবেলায় যে কঠিন কঠিন বাস্তবকে তিনি দেখেছেন সেই জন্য মানুষের একটা সহায়তা করার একটা তার প্রবণতা ছিল। তো সেই সমাজের যেগুলো গুড়ামি কুসংস্কার সেগুলো উচ্ছেদ করার একটা তার মধ্যে প্রবণতা ছিল। আর একটা সংস্কার বর্জিত মন তার মধ্যে ছিল। সেই গল্পগুলো বা উপন্যাসগুলো পড়লে আমরা পাবো, কিন্তু তার সঙ্গে রয়েছে হাস্যরস সৃষ্টির একটা ক্ষমতা। পুরোটাই তার সমস্ত গ্রন্থকে কিন্তু শিশু পাঠ্য আমরা বলতে পারি না, যেখানে বড়দেরও কিন্তু বিষয় রয়েছে। তো সেই ত্রৈলোক্যনাথ হচ্ছেন সেই উদ্ভট রসের, বাংলা উদ্ভট রসের আমরা তাকে স্রষ্টা বলতে পারি এবং শ্রেষ্ঠ একজন লেখক সেই যুগের। তার মতো লেখা কিন্তু আধুনিক যুগেও দেখতে পাচ্ছি না আমরা, কিন্তু রাজশেখর বসুকে তার উত্তরসূরি, যোগ্য উত্তরসূরি বলা যায়, কারণ তার লেখনীর মধ্যে আর এনার মধ্যে কিন্তু বেশ কিছু মিল রয়েছে। পরে তোমরা দু একটা গল্প দুজনের পড়লেই সেটা বুঝতে পারবে। তো ব্যাপার হচ্ছে তার বিষয়গুলো কী ছিল, বিভিন্ন কুসংস্কার অলৌকিকতা সেগুলোকে ব্যঙ্গের চাবুক তিনি চালিয়েছিলেন এবং সেগুলোর মধ্য দিয়ে একটা হাস্যরস তিনি অবতারণা করেছেন। সে ভূত হোক বা অন্য কিছু বিষয় হোক সেগুলোকে তিনি নিয়ে এসেছেন চরিত্রের মধ্যে। যেরকম ভূষণ্ডির মাঠে তোমাদের আছে রাজশেখর বসু, সেরকম ভূতের গল্প অনেক আগেই লিখেছেন ত্রৈলোক্যনাথ। নয়নচাঁদের ব্যবসাতে তোমরা সেই ভূতের গল্প পাবে। ওটার তো সিনেমাতে একটা অংশ দেখতে পাচ্ছি, জমালে জীবন্ত মানুষ বা এরকম কিছু একটা আছে না সিনেমা, ষাঁড় নিয়ে চলে যাচ্ছে না? হ্যাঁ, ওই সিনেমাটার যা বিষয়টা ওটা ত্রৈলোক্যনাথের ওখান থেকেই সম্ভবত নেওয়া হয়েছে। ত্রৈলোক্যনাথের নয়নচাঁদের ব্যবসা পড়লে বুঝতে পারবে, ওখানে সেই ষাঁড় গরু নিয়ে একজন কিন্তু চলে যাচ্ছে স্বর্গে। সম্ভবত ওটা থেকেই কপি করে ওই বিষয়টাকে নেওয়া হয়েছে। তাহলে সরস উদ্ভট কল্পকাহিনী যদি বলা হয় তাহলে আমরা এই ত্রৈলোক্যনাথের গল্পকে বলবো। সোমনাথ বাবু একটু মিউট করে দিন। আচ্ছা, তো সেই সরস উদ্ভট কল্পকাহিনী যেগুলো সেগুলো তো আমরা রাজশেখর বসুর গল্পকে বলবো বা ত্রৈলোক্যনাথের বলবো। আরও বেশ কিছু রয়েছে তোমার গল্প যেগুলোতে এরকম বিষয় আমরা পেয়ে থাকি, যেখানে সামাজিক বিষয়কে আনা হয়, কোনো গোঁড়ামিকে নিয়ে আসা হয় আর সেগুলোকে ব্যঙ্গের চাবুক চালানো হয়। সেই ধরনের আর কিছু অসঙ্গতি থাকে সেগুলোকে দেখানো হয় বেশি করে। তো এটাও কিন্তু সেই আসছে কল্পকাহিনীর মধ্যে। তারপরে হচ্ছে তোমার গোয়েন্দা কাহিনী। গোয়েন্দা কাহিনীটা 3 নম্বরে রাখছি। কল্পবিজ্ঞানের কাহিনীটা বলি আগে। কল্পবিজ্ঞান, দেখো কল্পকাহিনী তো বুঝতে পারলে, এর সঙ্গে বিজ্ঞান শব্দটা যোগ হচ্ছে। অর্থাৎ কি, এখানে বিজ্ঞানের অনেক কিছু বিষয় থাকবে, বিজ্ঞানের নানা আবিষ্কারকে যুক্ত করা হবে এইসব কাহিনীর সঙ্গে। তাহলে কল্প বিজ্ঞান কাকে বলবো, সাহিত্যে তার গুরুত্ব কী রয়েছে? দেখো বিজ্ঞানের আবিষ্কার রয়েছে কিছু, বিজ্ঞান যদি কিছু একটা ফ্যাক্টরির সঙ্গে তুলনা করি, সেই ফ্যাক্টরিতে কিছু জিনিস তৈরি হচ্ছে, কিছু আকার বা আকৃতি পাচ্ছে, কিছু কিছু জিনিস কিছু ডিফেক্টের জন্য সেটাকে সাইডে করে দেওয়া হচ্ছে। এরকম থাকে না কিছু ফ্যাক্টরিতে, মানে নিখুঁত এলো না তখন সাইডে করে দেওয়া হলো। হিরের ফ্যাক্টরি তো এরকমই হয় দেখবে, একদম নিখুঁত না হলে সেটা হয়তো টুকরো হিরে, সেগুলোকে আলাদা করে বিক্রি করা হয়। তো সেই রকম সেগুলোকে সাইডে রাখা হচ্ছে। যেরকম বিজ্ঞানের ক্ষেত্রে আমরা সেই রকম বিষয়টা দেখতে পাচ্ছি, যখন যেগুলো কিছু প্রামাণ্য তথ্যের অভাবে মানে স্টপ করে দেওয়া হচ্ছে সেই আবিষ্কারকে বা গবেষণাকে। যেমন ধরো এলিয়েন এখনও আছে কি না এটা কিন্তু আমরা বলতে পারছি না, বিজ্ঞানও এখন বলতে পারছে না যতক্ষণ পর্যন্ত না প্রমাণ পাচ্ছে। তো কিছু কিছু এরকম বিষয় রয়েছে যেগুলো কিন্তু মানে উপযুক্ত প্রমাণের অভাবে বিজ্ঞান কিন্তু সেই শাখাগুলোকে এখন কিন্তু সীমিত করে রেখেছে, সেগুলো নিয়ে গবেষণা চলছে একটা আলাদা ব্যাপার, কিন্তু প্রমাণ করতে পারেনি। আর সেই বিষয়গুলোকেই সাহিত্যে নিয়ে আসা হচ্ছে এবং তার সঙ্গে কিছু মানে কল্প বা কল্পনা মিক্স করা হচ্ছে, তারপরে তৈরি হচ্ছে কল্পবিজ্ঞানের গল্প।
অর্থাৎ কি, বিষয়টা বাস্তবতা থেকেই নেওয়া হলো, সমাজ থেকেই নেওয়া হলো, বিজ্ঞানের কোনো আলোচ্য বা গবেষণালব্ধ বিষয় থেকেই নেওয়া হলো, কিন্তু ওখানে এখনও সাকসেস বা সফলতা পায়নি, এবং সেটাকে নিয়ে আসা হলো সাহিত্যে। এবং সাহিত্য তো সেখানে রোমান্টিসিজম তো আছেই, তার সঙ্গে মিক্সড করে যেটা উপস্থাপন হচ্ছে সেটা হচ্ছে কল্পবিজ্ঞানের গল্প। তার জন্য খেয়াল করে দেখবে প্রফেসর শঙ্কুর যে গল্পগুলো রয়েছে, মহাকাশে যাওয়ার কথা, ওটা তো বাস্তব ঘটনা। মহাকাশে গিয়ে কিছু জিনিস দেখবে যেগুলো বিজ্ঞান কিন্তু মানবে না। ওই যে গোলাপি মানে লাল পেয়ারা জেলির মতো জল, তারপরে দেখবে আরও কিছু কিছু উদ্ভট জিনিস আছে যেগুলো কিন্তু অবাস্তব। আর অবাস্তবটা আমরা জেনেই পড়ি যে হ্যাঁ এটা অবাস্তব, এটা তো কল্পবিজ্ঞানের গল্প, এটা তো আমরা জেনেই পড়ছি, আগে থেকেই সজাগ আছি আমরা। তো আধুনিক যুগের ফসল এই জন্যই বলছি যে এই কল্পকাহিনীগুলোকে, নইলে রূপকথার গল্পে কিন্তু শিশু চিত্ত আন্দোলিত হয়, তারা বিশ্বাস করে নেয় সেটাকে একদম পুরোপুরি যে হ্যাঁ এটাই সত্যি এরকম। কিন্তু কল্পবিজ্ঞানের গল্প যারা পড়বে তারা কিন্তু সেটাকে কি করবে না, জেনে শুনেই পড়বে যে এখানে কিন্তু কিছু অবাস্তব রয়েছে। তাহলে আমরা সাহিত্যের শাখাতে কল্পবিজ্ঞান তাহলে কি দেখতে পাচ্ছি, বিজ্ঞান থেকেই আসছে, কিন্তু বিষয়টা যখন ওখানে মানে কিছু যুক্তি প্রমাণের অভাবে যেটাকে সাইডে রাখা হচ্ছে, সেই বিষয়গুলোকে সাহিত্যে নিয়ে আসা হচ্ছে এবং তার সঙ্গে কিছু কল্পনা মিক্স করে যখন উপস্থাপন করা হচ্ছে, তখন সেটা হচ্ছে কল্পবিজ্ঞানের গল্প। তো সেই কল্পকাহিনী এটারও তোমার পাশ্চাত্যে উদ্ভব হয়েছে, এবং বাংলাতে আমরা যদি বলি কল্পকাহিনী তাহলে শুক্রভ্রমণ নামক যে গল্প সেটা থেকেই কিন্তু এটা তোমার সূচনা। জগদানন্দ রায়ের লেখা এই কল্পকাহিনী শুক্র ভ্রমণ। তো তারপরে হচ্ছে পাশ্চাত্য প্রভাব দ্বারাই প্রভাবিত হয়ে এগুলো তিনি লিখেছেন। আর এরপরেও আরও বেশ কিছু তোমার কল্পবিজ্ঞানের গল্প রয়েছে, দেখবে নোটটা দেখবে ওখানে কিন্তু দেওয়া আছে, যেমন আচার্য জগদীশচন্দ্র বসু তার হচ্ছে নিরুদ্দেশের কাহিনী, তারপরে হচ্ছে তোমার পলাতক তুফান। হ্যাঁ, এই পলাতক তুফান যেটা আছে এটা অ্যাসাইনমেন্টে এসেছিল, কার লেখা, গত বছরের যে অ্যাসাইনমেন্ট তাতে এসেছিল। তারপর প্রফেসর শঙ্কু থেকে তো অনেকগুলো প্রশ্ন এসেছে। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে আশা করেছেন, তার লেখা সুলতানার স্বপ্ন, এটাও হবে কল্পবিজ্ঞানের। তারপরে হচ্ছে সত্যজিৎ রায় আছেন পরের দিকে, তোমার প্রফেসর শঙ্কু, তার যেসব ইয়েগুলো রয়েছে, গল্পগুলো রয়েছে, তোমার বঙ্কুবাবুর বন্ধু তোমরা পড়েছো, ওটাও কল্পবিজ্ঞানের গল্প। আচ্ছা বঙ্কুবাবুর বেগম বেগম রকমের একটু বলবেন তো? সুলতানার স্বপ্ন, সুলতানার স্বপ্ন। আচ্ছা বঙ্কুবাবুর বন্ধু যেটা, ওই গল্পে কোনটা অবাস্তব ছিল বলো তো, আর কোনটা বাস্তব ছিল? তোমার তো ফার্স্ট ইয়ারে ছিল সিলেবাসে। ত্যাগের চরিত্রটা, তারপরে মহাকাশযান, এরকম একটা অবাস্তব ছিল। হ্যাঁ, এলিয়েনদের যে ইয়েটা, স্পেসশিপটা, ওটা তো অবাস্তব ছিল। এলিয়েনটাও অবাস্তব, কিন্তু এগুলো সেই বিজ্ঞানের কি বললাম যে গবেষণালব্ধ বিষয়, প্রমাণ উপযুক্ত প্রমাণ নেই, যার জন্য ওটাকে আমরা বলতে পারি। কিন্তু কথাটা এসেছে, কোনো না কোনো বৈজ্ঞানিক বলে গেছেন যে এরকম একদিন আসবে, তার একটা কিন্তু হয়তো অধরা থেকে গেছে তার সেই গবেষণাটা। দেখবে আছে অনেক বিজ্ঞানী যাদের কিন্তু মৃত্যু হয়েছে, তারা কিন্তু বলে গেছেন, কিছু একটা ভবিষ্যৎবাণী করে গেছেন, যেটা প্রমাণ এখনো পায়নি, তার জন্য কিন্তু নইলে এগুলো পরবর্তীতে হয়তো আমরাই দেখতে পারি অনেক কিছু এলিয়েন আমাদের এই জন্মে আমরা দেখতেও পারি, হতেই পারে। দেখতে না পেলেও তার কিছু প্রমাণ হয়তো পেতে পারি। মানুষের তো গবেষণা তো চলছেই, কিছু না কিছু তো নতুন নতুন আবিষ্কার হচ্ছে। আচ্ছা, তো কল্পবিজ্ঞানের যে কাহিনী তাতে ওই যে হ্যাঁ বঙ্কুবাবুর বন্ধু যেটা বললাম, আচ্ছা ওটাও কিন্তু একটা মানে কি বলবো, কল্পকাহিনী হতে পারে, কিন্তু ওখানে একটা মেসেজও দেওয়া আছে, যারা গল্পটা পড়েছো বলতে পারবে, একটা কিছু মেসেজ দেওয়া আছে ওখানে। ওই যে এলিয়েনটা ছিল ওটা একটা রূপক ছিল কিন্তু, খেয়াল করে দেখবে ঋতিক রোশনের। ওই যে সবসময় হাস্য, মানে ওনাকে নিয়ে মানে সবাই রসিকতা করতো, উনি কিন্তু হুম প্রতিবাদ করতো না। এই প্রতিবাদটা যাতে করে সেটাই মানে বঙ্কুবাবু তো সবসময় হুম ওনাকে নিয়ে মানে মজা করা হতো, কিন্তু উনি তো প্রতিবাদ করতেন না। এই অ্যাংয়ের কাছ থেকে শক্তি পেয়ে ওই প্রতিবাদ শক্তিটা শিখেছেন।
হ্যাঁ, বঙ্কুবাবুর বন্ধু যে গল্পটা আছে, আমার তো মনে হয় যে সেই কোই মিল গিয়া যে সিনেমাটা আছে না, ওটা পুরোপুরি কপি আমি করেছে ওখান শুনবো, থেকে। আমার মনে হয় অ্যাং চরিত্র যে ওকে সঠিক পথ হুম। দেখাবে। ব্যাপার হচ্ছে ওই যে কই মিল গিয়া সিনেমাটা আছে, আমার মনে হয় পুরোপুরি এই বঙ্কুবাবুর বন্ধু থেকে প্রভাবিত হয়েই করেছে, কেননা রাকেশ রোশন আর তোমার কি নাম, ঋত্বিক ঘটক। ঋত্বিক ঘটক তো একজন, ঋত্বিক রোশন, ঋত্বিক না রোশন। আমি বলতে চাইছি যেটা না শুনুন না আগে। নামটা, হ্যাঁ ঋত্বিক চলো ঘটক বলো। পরিচালক, ঠিক আছে, আর রাকেশ রোশনও একজন। আমি শুনেছিলাম যে রাকেশ রোশন কিন্তু ওই ঋত্বিক ঘটককে এতটাই পছন্দ করতেন, সেই হিসেবে ওনার ছেলের নাম ঋত্বিক হ্যাঁ, রেখেছেন। ওটাই বলছি আমি, যে ঋত্বিক ঘটকের নাম থেকে ঋত্বিক রোশনের নাম হয়েছে কিন্তু। রাকেশ রোশন নামটা ওই জন্যেই দিয়েছেন। তাহলে রাকেশ রোশন যখন ঋত্বিক ঘটকের সঙ্গে তার পরিচয় আছে, বা এই বাংলা চলচ্চিত্রের সঙ্গে সত্যজিৎ রায়ের সঙ্গে এনাদের চলচ্চিত্রের সঙ্গে যখন সবই পরিচিত আছে, তখন বঙ্কুবাবুর বন্ধুটা গল্পটা কেন না তিনি নেবেন। আমার মনে হচ্ছে ওই বঙ্কুবাবুর বন্ধু যে গল্পটা আছে ওখান থেকেই কই মিল গিয়া সিনেমার যে দেখবে এলিয়েনের ব্যাপারটা আছে, থিমটা একই আছে, খেয়াল করে দেখো, ওর যেটা মোটিভ বলে না, মূল মোটিভ, সেটা কিন্তু একই আছে। যে কোনো একটা শক্তি, যে শক্তিটা এসে একটা ক্যারেক্টারকে বদলে দিচ্ছে, মূল মোটিভ যেটা, গল্পের মোটিভ যেটাকে বলা হয়, মোটিভটা কিন্তু একই। কোনো একটা শক্তি আসছে বাইরে থেকে, এবং একটা চরিত্র আছে যে চরিত্রটা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে সবার কাছে সমাজে, তাকে সেই শক্তিটা কিছু একটা তার নবজাগরণ ঘটাচ্ছে, তার একটা নতুনভাবে তাকে তৈরি করছে। দেখবে ওই এলিয়েনটা এসে ঋতিক রোশনকে যেটা করছে, এখানে অ্যাং এসে কিন্তু ওটাই করছে, যদিও কই মিল গিয়া সিনেমাটা তো পরবর্তী, অনেক পরে, বঙ্কুবাবুর বন্ধুটা অনেক আগে। তো অ্যাং ক্যারেক্টারটা যেটা এখানে দেওয়া হয়েছে না, ওটা আসলে রোবট তো, মানে রোবট বলছি, তোমার ইয়ে তো আছেই, তোমার ওই এলিয়েন তো আছেই, তার ভেতরে যদি যাওয়া হয় রূপকে, তাহলে দেখতে পাবে ওটা আসলে কোনো এলিয়েন নয়, একটা মানুষেরই নিজের সত্তা, আত্মজাগরণ যেটা বলে না, অনেক দিন, মানে কি বলবো, পিছিয়ে 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 এক সময় দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন ভেতর থেকে একটা আলাদা শক্তি তৈরি হয় আগে দিকে ঠেলে নিয়ে যেতে। তো ওটা কিন্তু নিজের অজান্তেই তৈরি হয়ে যায় মানুষের মধ্যে, একটা মানুষকে মানে কি বলবো, শাসন করতে করতে যখন তার দেয়ালে পিঠ ঠেকে যাবে, সেই নিরীহ মানুষটা একসময় হিংস্রতা তার মধ্যে চলে আসবে, এবং সে কিন্তু প্রতিবাদ করতে শুরু করবে। তো সেই অ্যাং যে ইয়েটা, তোমার ক্যারেক্টারটা এখানে যেন তার ভিতর থেকেই তৈরি হচ্ছে, আর যেটা চাইছেন তোমার সত্যজিৎ রায় থেকে শুরু করে ওই রাকেশ রোশন যে সিনেমাটা করেছেন, ওটা নিজস্ব একটা শক্তিকেই দেখাতে চাওয়া হচ্ছে আসলে রূপকে, যে নিজে থেকেই তার একটা আত্মজাগরণ ঘটছে। তো ব্যাপার হচ্ছে এই যে ইয়েগুলো, গল্পগুলো, এগুলোর মধ্যে কিছু রূপক থাকে, শিশু কিশোর সাহিত্যের ক্ষেত্রেও থাকে, আর এই কল্পবিজ্ঞানের যে গল্পগুলো আছে এগুলোর মধ্যেও কিন্তু কিছু কিছু রূপক থাকে। সব ক্ষেত্রে থাকে না, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু থাকে। তো ব্যাপার হচ্ছে কল্প বিজ্ঞানের যে কাহিনী আছে সেগুলো কিন্তু একদম আমরা বিংশ শতক, একবিংশ শতক পর্যন্ত দেখতে পাচ্ছি যে অনেকে লিখে চলেছেন এবং এখনও লিখছেন। শেষ দিকে দেখবে আছে তোমার অদৃশ বর্ধন, তারপরে মলয় চৌধুরী, এনাদেরও লেখা বেশ কিছু কিন্তু কল্পকাহিনী রয়েছে। তোমাদের সিলেবাসে সুনীল গঙ্গোপাধ্যায়, সৈয়দ মুস্তফা সিরাজ, এনারা কিন্তু আছেন। তাদেরও পরবর্তী কথা আমি বললাম, একবিংশ শতাব্দী পর্যন্ত বললাম, যে এখন পর্যন্ত কিন্তু অনেকে লিখছেন কল্পবিজ্ঞানের গল্প। আর গোয়েন্দা কাহিনী, এটাও কিন্তু এখনো পর্যন্ত লেখা চলছে। গোয়েন্দা কাহিনীর উদ্ভব কিন্তু সে এটাও পাশ্চাত্য থেকে আসছে বা প্রভাবিত হচ্ছে, কেননা ওই ফোর্ট উইলিয়াম কলেজের যারা লেখকবৃন্দ, তাদের বেশ কিছু লেখার মধ্যে ওই গোয়েন্দা বা ডিটেকটিভের বিষয়গুলো আমরা পাচ্ছি। এছাড়া যদি আমরা আরও কোনো গল্পের কথা বলি, তাহলে গোপাল ভাঁড়ের যে গল্পগুলো রয়েছে ওখানেও দেখবে ডিটেকটিভ বা গোয়েন্দার কিছু বিষয় কিন্তু আমরা দেখতে পাই। তো ওই গোয়েন্দা গল্পের যে মানে উৎসগুলো বা মানে প্রেক্ষাপটগুলো দেখবো, সেখানে কিন্তু এই বিষয়গুলোকে আমরা দেখতে পাচ্ছি। তো ঊনবিংশ শতাব্দীর শুরুতেই দেখতে পাচ্ছি ফোর্ট উইলিয়াম কলেজ, সেখানে উইলিয়াম কেরির ইতিহাসমালা যে গ্রন্থ, সেখানে প্রথম গোয়েন্দা কাহিনীর ছাপ খুঁজে পায়। সমালোচকগণ মনে করেছেন ওখানে কিন্তু রয়েছে। ডক্টর সুকুমার সেন তিনি বলেছেন। এছাড়া আরও বেশ কিছু গোয়েন্দা গল্পের কিন্তু সেই মানে গোয়েন্দা গল্প মানে কি, যেখানে রহস্যময়তা থাকবে, একটা সেই টান টান উত্তেজনা থাকে, একটা সাসপেন্স থাকে, মানে ব্যাপারটা কী রকম থাকে, একটা ত্রিভুজকে উল্টো করে দিলে, মানে সোজা করে থাকলে যেরকম হয়, উপর দিকে সরুটা থাকে আর নিচের দিকে চওড়াটা থাকে, মানে সরু থেকে চওড়ার দিকে যাবে, মানে প্রথম দিকে কিছুই বুঝতে পারবে না, যত গল্পটা শেষের দিকে যাবে তত কিন্তু রহস্যগুলো আস্তে আস্তে উন্মোচন হবে। তো সেই ত্রিভুজের মতোই বিষয়টা কিন্তু এখানে। তো এখানে
গোয়েন্দা কাহিনীতে আমরা তাহলে দেখতে পাচ্ছি যে কোনো একটা রহস্যময়তা কিন্তু রয়েছে, আর সেটাকে উপজীব্য করে কিন্তু সে কাহিনীটা এগিয়ে যাবে, আর শেষে আসল রহস্য বা সত্যটা উন্মোচন হবে। তো এখানে বাস্তব অবাস্তবের বিষয় যদি দেখা হয়, যেরকম আমি বললাম উদ্ভট রসের গল্প, ওখানে কি থাকে, সমাজের কিছু বিষয় থাকে আর সেগুলোকে ব্যঙ্গের চাবুক দিয়ে একটা হাস্যরসের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। কল্পকাহিনীতে বিজ্ঞানও থাকছে আবার কল্পনাও থাকছে, সাহিত্যের শাখায় কল্পনাকে অ্যাড করে সেই বিজ্ঞানের বিষয়গুলোকে লেখা হয় বা নতুনভাবে আরেকটা রূপ প্রদান করা হচ্ছে কল্পকাহিনীতে। আর গোয়েন্দা কাহিনীতেও কিন্তু রোমান্টিকতা বা রোমান্টিসিজমের প্রভাব কিছুটা রয়েছে, কিন্তু বেশিরভাগই কিন্তু বাস্তবতা থাকে। কিছু কিছু সময়ে দেখা যায় সত্য ঘটনাকে নিয়েই কিন্তু সেই গোয়েন্দা গল্প হচ্ছে, অর্থাৎ কি এক কথাই বলা যাচ্ছে কল্পকাহিনীতে কিন্তু বাস্তবতা আছে, বাস্তবতাকে ছাড়িয়ে কিন্তু কল্পকাহিনী লেখা যায় না, আর সমাজকে এড়িয়েও কিন্তু লেখা যাবে না। তাহলে রূপকথার সঙ্গে আমরা কি দেখতে পাচ্ছি, রূপকথার সঙ্গে এর পার্থক্য, রূপকথাতে আমরা প্রাচীনকালের কিছু কিছু অতীত ঐতিহ্যের পরিচয় পাচ্ছি, আর যেগুলো কল্পকাহিনী সেখানে কিন্তু আধুনিক কালের সমাজ বাস্তবতা বা বিজ্ঞানের কোনো একটা গবেষণালব্ধ বিষয় বা কোনো একটা রহস্যময়তা, যা কিছু বিষয় আছে সবগুলো কিন্তু আধুনিক যুগকে ঘিরেই কিন্তু পাওয়া যাচ্ছে। তো তাহলে তিনটে শ্রেণী দেখতে পাচ্ছি আমরা কল্পকাহিনীর তোমার আলোচনাতে: সরস উদ্ভট কল্পকাহিনী, গোয়েন্দা কাহিনী, আর কল্প বিজ্ঞানের কাহিনী। আচ্ছা, ব্যোমকেশ বক্সিটা কিসের মধ্যে যাবে? ব্যোমকেশ বক্সি যেইগুলো গোয়েন্দাতে যাবে। তারপরে হচ্ছে এই একটু আগে যে বললাম স্টুয়ার্ট লিটিল, ওটা কিসে যাবে? হ্যাঁ, ওটা কল্প বিজ্ঞানেই যাবে, মানে সরস উদ্ভট যে কল্প সেটাতে যাবে না। ওটা মূলত ওই যেগুলো সরস উদ্ভট কল্পকাহিনী, ওই ধারাটা এখনকার দিনে মানে খুব বেশি আলোচিত নয়। এখন কিন্তু কল্পবিজ্ঞানের কাহিনী আর তোমার গোয়েন্দা কাহিনী এই ধারাটা কিন্তু চলছেই এখনো। গোয়েন্দা কাহিনী তো এখনো লেখালেখি হচ্ছে, কিন্তু কল্পবিজ্ঞানের যে কাহিনীগুলো আছে ওগুলো সেই রকম নেই যে সত্যজিৎ রায়ের সময় বা তাদের সমসাময়িক যারা আছেন, তো সেই সময় যেভাবে চলেছিল সেই ধারাটা এখনো দেখতে পাওয়া যায়, মানে সেই রকম লেখনী এখন বা লেখা দেখতে পাচ্ছি না। কিন্তু গোয়েন্দা কাহিনী কিন্তু চলে আসছে, এখনো গোয়েন্দা মানে অনেক কিছু লেখা হচ্ছে, আর দেখবে বই মেলাতে গেলে প্রচুর গোয়েন্দা মানে বই পাবে, বাংলায় যে ডিটেকটিভ বইগুলো রয়েছে। তাহলে এই তোমাদের পুরো পেপারটাই হচ্ছে কল্পকাহিনী ও রহস্য রোমাঞ্চ, তিনটে পার্টে ভাগ আছে। প্রথমে তোমরা উদ্ভট রসের গল্পগুলো পাবে, তারপরে পাবে কল্পবিজ্ঞানের গল্পগুলো, তারপরে তোমরা ওই যেগুলো হচ্ছে গোয়েন্দা কাহিনী। কোনটা বেশি সহজ মনে হয় বলো তো, পড়তে কোনটা বেশি ভালো লাগে? গোয়েন্দা কাহিনী। আচ্ছা, গোয়েন্দা কাহিনী আসলে কি ছাড়া যাবে না, পড়তে পড়তে মনে হবে না শেষ করেই নি, আগে কি আছে দেখে নিই। কিন্তু যেগুলো রয়েছে প্রথম মডিউলে যেগুলো আছে সেগুলোতে কিন্তু মানে শিক্ষণীয় বিষয় অনেক কিছু আছে এখানে, সমাজের অনেক কিছু বিষয়কে দেখানো হবে। আর ব্যাপার হচ্ছে এই তিন ধরনেরই যে গল্প আছে না, এগুলোতে শিক্ষণীয় বিষয় অনেক কিছু আছে, যেরকম কি বলে যোগ বিয়োগ গুণ ভাগ যেরকম করছি, আমাদের একটা ব্রেনের একটা ম্যাসাজও হচ্ছে, সেরকমই বিষয় এখানে কিন্তু এই যে গল্পগুলো পড়বে না, এগুলোতে কিন্তু অনেক কিছু কাজেও লাগবে। মনে হবে যে উদ্ভট রসের গল্প, কিন্তু বিষয়বস্তুটা যখন জানবে তখন বুঝতে পারবে যে এগুলোর মধ্যে অনেক কিছু কিন্তু আছে। তো যাই হোক, নেক্সট ক্লাসে যেদিন করাবো সেদিন কিন্তু আলোচনা করব লুল্লু গল্পটা, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লুল্লু। এটা যেহেতু একটু বড় আছে, কিন্তু এটা থেকে প্রশ্ন অনেক কমন পাবে। লুল্লু, তারপরে ভূষণ্ডির মাঠে, সব ভুতুড়ে, এই যে পুরো মডিউলটা আছে না, এই পুরো মডিউলটাই প্রথমে শেষ করবো তোমাদের। মানে এটা সব থেকে সহজ সরল, মানে তিনটে মডিউলের মধ্যে যদি সব থেকে সহজ সরল বলো তাহলে এই প্রথমটা হবে, তারপরে দ্বিতীয়টা হবে, তারপরে তৃতীয়টা হবে। মানে কাঠিন্যের মাত্রা হিসেবে সেইভাবেই দেওয়া আছে আমার যতদূর মনে হয়। তোমাদেরও আশা করি ওরকমই লাগবে, প্রথমটা সহজ লাগবে, তারপরটা একটু মনে রাখার বিষয় আছে, কারণ এই যে প্রফেসর শঙ্কু, তার বিভিন্ন আবিষ্কার,
কোথায় যাচ্ছেন, কার সঙ্গে মিশছেন, ওই বন্ধু বান্ধবদের নামগুলো একটু কঠিন কঠিন নাম আছে, যেহেতু তার বন্ধু তো দেশের নয়, সব তো বেশিরভাগই বিদেশের। তো তাদের নামগুলো, তার সঙ্গে আছে বিভিন্ন আবিষ্কারগুলো, কোথায় যাচ্ছেন, সেখানকার পরিবেশ পরিমণ্ডল, কি নিয়ে যাচ্ছেন, কার। আচ্ছা সেটা আছে হ্যাঁ। টাইম, মানে ডেট গুলো আছে না, ডেট গুলো মেনশন হুম। করতে হবে। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে তার কিন্তু সাল দেওয়া নেই, ওই ডেটই দেওয়া আছে, মাসের নামও যদি দেওয়া আছে তো সেইভাবে নেই। মানে তিনি যে লিখেছেন এখানে একটা বিষয় হচ্ছে যে কোন বছরের, তারিখটা কোন মাসের, 21শে ফেব্রুয়ারি, তারপরে দেওয়া আছে যে 22শে জুন। এবারে এই বছরেরই 22শে জুন, 21শে ফেব্রুয়ারি যেটা ছিল, নাকি পরের বছরের 22শে জুন, ওইগুলো কিন্তু কোথাও ক্লিয়ার লেখা নেই, খেয়াল করে দেখবে। শুধু তারিখ লেখা আছে, কোথাও সালের উল্লেখ নেই, যে পরের বছর, 4 বছর পর, এরকম কিছু কিন্তু নেই, খেয়াল করে দেখবে যে ডেটগুলো একটা খটোমটো লাগে। এটা সমালোচকগণ বলেছেন, দেখবে পরে পাবে তোমরা। আচ্ছা, প্রফেসর শঙ্কুটা যখন আলোচনা করব তার একটা নোট দিয়েছি, দেখবে আমি প্রফেসর শঙ্কুর পরিচিতি, এটা যারা পড়েছো, কে কে পড়েছো? অনেকে তো পড়াশোনা শুরু করে দিয়েছে আগে থেকেই, বই পেয়েছো তোমরা যারা। মিঠু, বাবন বাবু, বাবলি দত্ত, সোমনাথ বাবু, মৌসুমী, এরা সবাই তো বই পেয়ে গেছে আগে। আমি স্যার প্রথমে জানতাম যে প্রফেসর সংক্রান্ত এমনি ক্যারেক্টার, কিন্তু পরে জানতাম যে উনি একজন ব্রিটেনের মানে স্কটিশ চার্চ কলেজের অধ্যাপক ছিলেন। ম্যামকে জিজ্ঞাসা করবে। হ্যাঁ, আমি তো বলছিলাম, বলছে হ্যাঁ জানি তো। দেখা হয়েছে? না মানে শুনেছি আর কি, জানি না, আচ্ছা, দেখা হয়নি। ওই কলেজেরই তো অধ্যাপক না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো সেই স্কটিশ চার্চ কলেজের একজন অধ্যাপক প্রফেসর শঙ্কু। আচ্ছা, শঙ্কুর পিতার নাম, পিতামহের নাম, এগুলো কিন্তু আসতে পারে, মনে রাখবে। পিতামহর নাম হচ্ছে কি, বলতে পারবে যারা পড়েছো। গিরিডির একজন তান্ত্রিক ছিলেন বটুকেশ্বর শঙ্কু। আর তোমার পিতার নাম কি, শঙ্কুর পিতা? ওটা জানি, ওটা ত্রিপুরেশ্বর। হুম, ওটা জানি। ত্রিপুরেশ্বর শঙ্কু। এটা আমার মনে পড়লো, আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম 2016 সালে, এই প্রশ্নটা এসেছিল। তো এরকম শর্ট কোয়েশ্চেন কিন্তু আসতে পারে অ্যাসাইনমেন্টে প্লাস ফাইনাল পরীক্ষাতেও। তারপরে হ্যাঁ, সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে তার আবিষ্কারগুলো, কি কি আবিষ্কার করেছেন, সেগুলোর গুরুত্ব কি আছে, সেগুলো নিয়ে প্রশ্ন টিকা জাতীয় 2 নাম্বারও আসতে পারে, আবার বড়তেও আসতে পারে। তো আইনস্টাইনের ভক্ত ছিলেন সেই প্রফেসর শঙ্কু, এবং নিজেকে তিনি সেই আলভা এডিসনের পরে স্থান দিতেন। আচ্ছা, আলভা এডিসন কি আবিষ্কার করেছিলেন জানো? ল্যাম্প। হুম, বৈদ্যুতিক ল্যাম্প আলভা এডিসন। দেখবে এডিসন নামের একটা বাল্ব পাওয়া যায়, একটা কোম্পানি আছে এডিসন নামের। তো সে, আগে একটা টমাস, টমাস, না, হ্যাঁ, টমাস আলভা এডিসন পুরো নাম, হ্যাঁ। তো সেই তোমার শঙ্কু হচ্ছেন গিরিডি স্কুলের একজন ছাত্র, এবং তিনি যে মানে সাধারণ ছাত্ররা যেভাবে স্কুল পাশ করে, কলেজ পাশ করে, তার থেকে তিনি আগেই পাশ করে গেছেন। সেই দেখবে তোমার মাত্র 12 বছর বয়সে তিনি মাধ্যমিক পাশ করছেন। মাধ্যমিক পাশ করতে অন্তত 15-16 বছর বয়স হয়ে যায় ছেলেদের, তার ক্ষেত্রে 12 বছর বয়সে তিনি মাধ্যমিক পাশ করেছেন। তারপরে উচ্চ মাধ্যমিক পাস করছেন 14 বছর বয়সে। তারপরে 16 বছর বয়সে তিনি কি করছেন না, তোমার অনার্স করছেন, ফিজিক্স আর কেমিস্ট্রি দুটো বিষয়ে অনার্স করছেন, ডবল অনার্স করেছেন। মানে বিএসসি পাস করেছেন, ডবল এমএ যেরকম করা হয়েছিল ডবল তিনি গ্র্যাজুয়েশন করে দিয়েছেন, ডবল অনার্স করেছেন। আর 20 বছর বয়সে তিনি পড়ার মানে কলেজে পড়াতে শুরু করছেন, অধ্যাপনার কাজ শুরু করেছেন। প্রফেসর শঙ্কু তার জন্য তাকে বলা হয়। তার আবিষ্কার 70টির বেশি তিনি আবিষ্কার করেছেন, এবং আবিষ্কারগুলোর মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলোর নামগুলো মনে রাখতে হবে আর কার্যকারিতা মনে রাখতে হবে। যারা পড়েছো তাদের আশা করি তারা বলতে পারবে। আচ্ছা, আমি কয়েকটা নাম বলি, যেমন হচ্ছে মিরাকিউরল। মিরাকিউরল কিসের নাম? যারা পড়েছো তারা বলতে পারবে। মিরাকিউরলে কি হয়? সব রোগ মানে সব রোগ মিরাকেল করে সারিয়ে দেওয়া। আচ্ছা, অ্যানাইহিলিন। এটা হচ্ছে
আচ্ছা, যেটাতে সে হাঁচি করে ওটার নাম কি? একবার কাউকে যদি হ্যাঁ ওটা কি যেন একটা নাম নাকটা নশাস্ত্র, হ্যাঁ। আর ওটাকে মনে হয় ইয়ে বলা হয়, তোমার ইংরেজিতে আলাদা নাম আছে, বাংলায় নশাস্ত্র বলে স্নাফ গান, সম্ভবত ওটা স্নাফ গান বলছে। আর স্ন্যাপ হ্যাঁ, তারপরে হচ্ছে ঘুমের ওষুধ আছে স্মৃতি ফিরিয়ে আনার জন্য, রিমেম্ব্রেন যেটার নাম। আর খাওয়ার কিছু আছে। খাবারের ওষুধ হুম। হ্যাঁ যেমন ওই যে সাথে যখন গেছিল প্রথমটায় টাইম বডিটা বটিকা ইন্ডিকা। হ্যাঁ আচ্ছা, বিড়ালের খাবারটা কি? ফিশ পিল। ফিশ পিল, হ্যাঁ। যেগুলো এক একটা খেয়ে অনেক দিন কিন্তু পেট ভর্তি থাকে। মানে এই যে জিনিসগুলো খেয়াল করে দেখো, পুরোটাও অবাস্তব নয়, এরকম তো আছে তো। কিছু জিনিস থাকে বিজ্ঞানের, তো আছে কিছু কিছু ট্যাবলেট বা কিছু কিছু জিনিস, একটা ট্যাবলেট খেলে তোমার এক থালা ভাত বা সেই পুষ্টিগুণ সবগুলো পেয়ে যাবে। মানুষকে না খাইয়েও তো হসপিটালে রাখা হয় সেলাইন দিয়ে বা কিছু জিনিস দিয়ে, যেটার জন্য তার খিদেই পাবে না, তেষ্টাও পাবে না, শরীরে কিছু তারপরে দেওয়া হচ্ছে। অদৃশ্য হয়ে গেছে ওই হুম। যে ওই অদৃশ্য পাখিটা অদৃশ্য হয়ে যাবে না কি হুম। যেটা ওটাতেও তো মিস্টার ইন্ডিয়ার মতো বইটাতেও তো লেখেছিল অদৃশ্য হয়ে যেত হ্যাঁ, হ্যাঁ, এইগুলো আমি কি বললাম যে কল্পবিজ্ঞান কোনটা? বিজ্ঞান যেখানে কোনো একটা আবিষ্কার শুরু করেছিল, বিজ্ঞান কিন্তু আবিষ্কার শুরু করেছিল অদৃশ্য হওয়ার জন্য। এই যে কাজগুলো, এগুলো গবেষণা হয়েছে অনেক সময়, বিভিন্ন বিজ্ঞানীর নাম পাবে যে অদৃশ্য হওয়ার জন্য তারা বিভিন্ন জিনিস তৈরি করেছে, কিন্তু সেগুলো সাকসেস হয়নি। এবং যখন সাকসেস হচ্ছে না তখন সেগুলোকে তারা সাইডে সরিয়ে দিচ্ছেন, আর সেগুলো দ্বারা পরবর্তীতে কি হচ্ছে না, এই কল্পবিজ্ঞান নিয়ে তৈরি হচ্ছে। মরার পরেও মানুষের মানে সেন্স তৈরি করা হচ্ছিল, মানুষের মুন্ডচ্ছেদ পশুর ওপর প্রথম প্রয়োগ করা হয়েছিল। একটা পশু কুকুর মানে মৃত্যু হয়েছে, তারপর মুন্ডটা কেটে তারপরে তার সঙ্গে শিরা নার্ভ যেগুলো রয়েছে সেগুলোকে আবার মানে ইলেকট্রিকের মাধ্যমে চালনা করা হচ্ছিল। চোখগুলো পাতাগুলো খুলছে, কুকুরটার মুখটা নাড়ছে, পাশে নাকের কাছে ঘ্রাণ দিচ্ছে কিছু, সেই শোকার চেষ্টা করছে, মানে মৃত্যু হয়ে গেছে, কুকুরটা মারা গেছে তারপরেও। তো এই জিনিসগুলো আবার কি হচ্ছে না, এগুলোকে মানে যেহেতু বীভৎস একটা ব্যাপার, দৃশ্যকটু, তার জন্য সেগুলোকে কিন্তু বন্ধ করে দিচ্ছে সেই গবেষণাগুলো। কিন্তু গবেষণা বন্ধ করে দিলে হবে কি, মৃত্যুর পরেও যে সে বেঁচে থাকবে, তার মুন্ডটা আবার জয়েন হয়ে যেতে পারে, এটা নিয়ে তো আবার গল্প তৈরি হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো যে বিজ্ঞান থেকেই বিষয়গুলো নেওয়া হচ্ছে, কিন্তু যেগুলো আমরা বিজ্ঞানের শাখাতে যেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে বা যেগুলোকে আর গবেষণা করা হচ্ছে না, প্রমাণ নেই বা কিছু যে কোনোভাবে বন্ধ হয়ে গেছে, সেগুলোকে কল্পবিজ্ঞানের শাখাতে আমরা দেখতে পাচ্ছি। মূলত এগুলো সাহিত্যে, তার জন্য এখানে তো অবাধ বিচরণ। ফ্র্যাঙ্কেনস্টাইনের যেটা আছে মৃত মানুষকে ওই জীবিত করা হুম, হুম, সেটা হুম। তো এখন ওই হার্ট প্রতিস্থাপন হচ্ছে ব্রেন প্রতিস্থাপন হচ্ছে বলছে তো হ্যাঁ, 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 ওটাও চেষ্টা করা হচ্ছে। এই তো এআই জেনারেশন চলে এসেছে না, যে মানুষের মুন্ডু প্রতিস্থাপন, একটা একজনের মুন্ডু আরেকজনকে লাগানো হবে, ওইটা হতেও পারে, একদিন সাকসেস হতেও পারে, কোনোভাবে কোনো রকমে হতে পারে। কিছুদিন আগে হয়েছে তো একটা মানুষকে 5 মিনিটের জন্য বোধহয় মৃত করে দিয়ে তার অপারেশন করে আবার খবরটা দিয়েছিল পশ্চিমবঙ্গ থেকে কোথাও একটা হয়েছে। হ্যাঁ, আর কিছু কিছু গবেষণার বিষয় আছে যেগুলোকে আবার চাপাও দেওয়া হয়, মানে প্রকাশ্যে আনা হয় না। এরকম অনেক কিছু আছে যেটা হয়তো পরে কোনো সমস্যা হতে পারে। সায়েন্টিস্ট তো তারা তো পরবর্তীতে জেনে যান যে এটাতে কতটা ক্ষতি হতে পারে বা কতটা লাভ হতে পারে, তার জন্য এরকম অনেক বিষয় আছে যেগুলো কিন্তু আর প্রকাশ্যে আনা হয় না বা সেগুলোকে চেষ্টা করা হয় না। তো যাই হোক, এরকম বিষয় যেগুলো হয়তো ওই তোমার যখন সাহিত্যে আনা হচ্ছে, সাহিত্যে তো রোমান্টিকতার প্রভাব রয়েছে, সেখানে যা খুশি আমরা করতেই পারি অলৌকিক নাম দিয়ে বা যে কোনো একটা কিছু বিষয় দিয়ে, তখন সেখানে সাহিত্যে লেখা হতে পারে এটা গল্প, গল্প, গল্প বিজ্ঞানের গল্প, তাহলে তখন সেখানে 7 গুণ কিন্তু মাফ হয়ে যায়। অর্থাৎ কি, সেখানে তো প্রমাণের দরকার হয় না। একটা মানুষ আকাশে উড়ছে, কেউ তো আর বলবে না যে কেন উড়ছে, কিভাবে উড়ছে, সাহিত্যে উড়তেই পারে, রোমান্টিসিজম। তো তার জন্য কল্পবিজ্ঞান বিষয়টা কিন্তু রোমান্টিসিজমের মধ্যেই পড়ছে, যেটাকে আমরা ফ্যান্টাসি জগৎ বলতে পারি। নিজের ভাবনা চিন্তার মধ্যে আমরা
ভর দিয়ে অনেক জায়গায় উড়ে যেতে পারি, অনেক কিছু করতে পারি, সেরকম বিষয়। তো এখানে সেই বিষয়গুলোকে উপজীব্য করে এই প্রফেসর শঙ্কুর গল্পে আমরা অনেক কিছু বিষয়ের অবতারণা দেখতে পাচ্ছি, আর হাস্যরস তার সঙ্গে রয়েছে। এই যে একটা তো তোমার শিশু চিত্তকে বা কিশোর চিত্তকে আন্দোলিত তো করছেই, তার সঙ্গে আবার দেখতে পাচ্ছি এখানে হাস্যরসও রয়েছে, বড়রাও কিন্তু এটা পড়বে। সিলেবাসে কোথায় দেওয়া হয় এগুলো দেখবে, বেশিরভাগ 9, 10 এই পর্যন্তই দেওয়া হয়। প্রফেসর শঙ্কু মনে হয় ক্লাস 9-এ আছে না, এখনও মনে হয় আছে ক্লাস 9-এর সিলেবাসে। হুম। তো ব্যাপার হচ্ছে যে ক্লাস শুধু 9-এ নয়, আমাদেরও পড়তে ভালো লাগবে বেশ কিছু, যেমন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের যে ইয়েগুলো রয়েছে, গল্পগুলো রয়েছে, দেখবে পড়বে বেশ ভালো লাগবে পড়তে। টেনিদার গল্প যেগুলো আছে দেখবে অনেক বাচ্চাদের কিন্তু কিন্তু বেশ ভালো লাগে, মানে পড়ে অনেক কিছু কিছু একটা সাসপেন্স থাকে শেষ পর্যন্ত, মানে যেতে হয়। একটা কি যেন গল্প পড়েছিলাম, বিরিঞ্চি বাবা বলে একটা গল্প পড়েছিলাম, বেশ হাস্যরসাত্মক ছিল। ভরতের ঝুমঝুমি, এটা মনে হয় রাজশেখর বসুর লেখা। ভরতের ঝুমঝুমি পড়বে, বেশ হাস্যরসাত্মক। সারা জীবন একটা সাধু ঝুমঝুমি তার খুঁজে বেড়াচ্ছে, ছোটবেলা থেকে কোথায় হারিয়ে গেছে, কোথায় হারিয়ে গেছে। তারপরে মানে কোনো সময় একটা হারিয়েছিল যৌবনকালে বা কোনো সময়, সেই সাধু হয়েছিল সেই সময় বা কোনো একটা সময়, যেটা সঙ্গেই রাখতো সবসময় সে। শেষে দেখা যাচ্ছে তার দাড়ির ঝোপে ওটা লেগেছিল, সে ঝুমঝুমির আওয়াজ রাত দিন শুনতে পেত কিন্তু ঝুমঝুমিকে আর খুঁজে পেত না। তো শেষে খুঁজে পেলে কোথায়, না দাড়ির ঝোপে ঝুমঝুমি লুকিয়েছিল। মানে এমন হাস্যরসাত্মক, মানে উদ্ভট উদ্ভট কথাবার্তা থাকে গল্পগুলোতে যে বাচ্চা কেন বড়দেরও কিন্তু সেগুলোকে পড়তে ইচ্ছা করবে। মূলত রাজশেখর বসু, ত্রৈলোক্যনাথ, তাদের গল্পগুলো এই ধরনের, অনেক বড় গল্পগুলো কিন্তু। কুম্ভীর বিভ্রাট পড়েছিলেন? হ্যাঁ, এটা মনে হয় মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে ছিল। আমাদের ছিল মাধ্যমিকে। হ্যাঁ, ওল্ড সিলেবাসের ছিল, হ্যাঁ। ওই পেটের ভেতর বেগুন বিক্রি করছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেগুন বিক্রি করছে। হুম, গয়নাগুলো সে পরে নিয়েছিল সব ভেতরে গিয়ে। আচ্ছা, তো প্রফেসর শঙ্কুর যদি চারিত্রিক গুণাবলী আসে, সেখানে তোমাকে লিখতে হবে তার সেই ভ্রমণ পিপাসু শঙ্কু দিয়ে তার আবিষ্কারগুলো, তার গবেষণালব্ধ বিষয়গুলো, তার চারিত্রিক গুণাবলীতে কিভাবে থাকে একসঙ্গে, তার সাথে কে কে থাকে প্রফেসর শঙ্কুর বাড়িতে। তার চাকর প্রহ্লাদ আর বেড়াল নিমচন্দ্র। আর একটা রোবটকে রাখে, রোবটের আমার নামটা মনে রাখে। হ্যাঁ, বিদুশেখর। বিদুশেখরের হাসিটা খুব ভালো লেগেছিল যখন বললো যে ইয়েতে রোবটের নাম টাফা। টাফাতে, হ্যাঁ। ওই লোকরা, টাফা গ্রহের লোকরা ওদের থেকে কম বুদ্ধিমান মানুষকে বা প্রাণীকে বেশি পছন্দ করে। তখন প্রফেসর শঙ্কু বলল যে তাহলে নিশ্চয়ই ওরা প্রহ্লাদকে পছন্দ করে। এটা শুনে বিদুশেখর হেসেছিল, খুব ভালো হুম। লেগেছিল। বেশ কিছু হাস্যরসাত্মক বিষয় আছে দেখবে, যেগুলো প্রফেসর শঙ্কুতে আলোচনা করব। বিভিন্ন বোমযাত্রীর ডায়েরিতে সব থেকে বেশি হাসি আছে, একদম ঘুম থেকে উঠছে আর যেখানে ক্যালেন্ডার থাকে সেখানে, মানে আয়নাতে ক্যালেন্ডার লাগানো থাকে উপরে, আয়না দেখে না প্রফেসর শঙ্কু, সায়েন্টিস্ট আচ্ছা, তো। অপভ্রংশ করে যখন ফিরে আসছে। হ্যাঁ, আর সেই প্রহ্লাদ কি করেছে না, সেই ক্যালেন্ডারটা সরিয়ে দিয়েছে, আর আয়নাতে নিজের মুখটা দেখেছে, সে এত ভয় পেয়েছে যে মানে নিজেকে দেখেই নিজে ভয় পেয়েছে। তারপরে তো সে নরশাস্ত্র প্রয়োগ করেছিল প্রহ্লাদকে, তাতে হাঁচি এসেছিল। তারপরে আরেকটা বিষয় হচ্ছে, প্রথম যে মহাকাশযান সেই ছেড়েছিল, সেটা মূলো খেতে গিয়ে পড়েছিল। কার মূলো খেতে? অবিনাশবাবুর মূল্য খেতে। অবিনাশ বাবুর মূলো খেতে। মানে এমন এমন কথাগুলো, পড়লো পড়লো মূলো খেতে গিয়ে পড়েছে, তাকে সেই জরিমানা দিতে হয়েছে, যদিও বন্ধু ছিল অবিনাশ বাবু, তাকে জরিমানা দিতে হয়েছে, তার মনে হচ্ছে হ্যাঁ, যে মানে মূলো ক্ষেতটার সঙ্গে না ওই যদি একটা যান যদি ওরকম ভাবে পড়ে তাহলে ঠিক মূলোর মধ্যেই পড়বে, সেই জন্য মূলো ক্ষেতটা বোমা টেনেছে। হ্যাঁ, বেশ মানে এমন এমন কথাগুলো আছে সত্যিই হাসি পাবে। তো যাই হোক, ব্যাপার হচ্ছে যে এই নেক্সট ক্লাস যেগুলো হবে সেগুলোতে আমি প্রথম মানে মডিউল যেটা আছে তাড়াতাড়ি ওটা শেষ হবে, তারপরে দ্বিতীয় মডিউলে যাবো, শেষে তারপরে আসতে হবে তৃতীয় মডিউলে। ততদিনে তোমরা তৃতীয় মডিউলে যেগুলো ইয়ে আছে, ওই তৃতীয় আর চতুর্থ মডিউলে যদি টেক্সটগুলো পেয়ে যাও, তাহলে পড়বে, আর নইলে সারাংশগুলো পড়বে, বইয়ে তো সারাংশ দেওয়া আছে। তবে এত ডিপ পড়ার দরকার নেই এগুলো আমার মনে হয়, কারণ দেখো অনেকগুলো আছে তোমাদের। হত্যাকারী কে আছে, তারপরে কিরিটির আবির্ভাব, দুটো বড় আছে তোমার উপন্যাস ধর্মী রচনা মডুল 3-এ।
আর 4টে গল্প আছে মডুল 4-এ, টোটাল 6টা বিষয় হচ্ছে গোয়েন্দা থেকে। 6টা আছে, তো 6টার মধ্যে মোটামুটি 3টে থেকে 4টা থেকে প্রশ্ন আসে, বাকি অনেকগুলো বাদ যাবে এখানে, কিন্তু 2টো থেকে 3টে বাদ যেতে পারে। তো সেইভাবে পড়বে, এত ডিপলি পড়ার এগুলোকে দরকার নেই। হ্যাঁ, এবার যদি তোমার গোয়েন্দা গল্প পড়তে ভালো লাগে তাহলে পড়তে পারো, তবে বেশি সময় দেওয়ার দরকার নেই এটাতে। মঙ্গল রহস্যটাও তো আছে না? হ্যাঁ, ওটাতে যে মডুল 4-এ আছে 4টা গল্প। হুম। কতবার প্রশ্ন ছিল ওটা? হ্যাঁ, গত বছর যেগুলো থেকে এসেছে সেইগুলো বাদ দিয়ে বাকিগুলো টেক্সটগুলো পারলে পড়তে পারো। তবে এগুলো, হ্যাঁ, এগুলো শেষের দিকে আলোচনা করব, আগে যেগুলো সহজ সরল আছে এগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। মডুল 1 মডুল 2 বেশি দিন সময় লাগবে না, তার জন্য এই দুটো আগে যদি আমি গোয়েন্দা গল্পগুলো আলোচনা করি তাহলে সময়টা বেশি যাবে, ঠিক আছে? তার জন্য ওটা শেষে আলোচনা করব এই পেপারে। নেক্সট ক্লাস তোমাদের ডিএসপিজি 31 পেপার, বাংলাদেশের সাহিত্য, একটা নতুন বিষয়, যেটা এতদিন পড়েছো হয়তো, ছোটোখাটো দু একটা টপিক পড়েছো সেখানে। একটি তুলসী গাছের কাহিনী, সৈয়দ ওয়ালিউল্লাহর একটা ছোট গল্প, এটা মাধ্যমিকের সিলেবাসে আমাদের সময় ছিল, জানি না তোমাদের কে পেয়েছো কে না পেয়েছো। কেউ না কেউ তো পড়েছো একটি তুলসী গাছের আমার কাহিনী। ছেলেদের ছিল, আচ্ছা। মানে ইংলিশ মিডিয়ামে হলেও ওদের বাংলাটাই আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা এটা পেয়েছিলাম, একটা তুলসী গাছের কাহিনী ওই 9-10-এর দিকে পেয়েছিলাম। তারপরে হচ্ছে শামসুর রহমান আছে, শামসুর রহমানের তো কবিতা পেয়েছিলাম আমরা, তবে ওই কবিতাটা যদিও নেই, স্বাধীনতা তুমি এখানে কবিতা আছে। তারপরে আর কার পেয়ে থাকবে এখানে, জসিম উদ্দিন, কয়েকজন লেখক আছে যাদের বেশ কিছু টপিক তোমাদের বাংলাদেশের সাহিত্যে আছে। যাই হোক, ওটা নেক্সট ক্লাসে আলোচনা করব। এই পেপারটি থেকে কি বলবো, শিক্ষণীয় বিষয় যতটা না আছে তার থেকে বিষয় আছে কি না তোমার সাহিত্য রস, ঠিক আছে? বাংলাদেশের সাহিত্যে পাবে কি সাহিত্য রস, ওদের দুটো বিষয়, ওদের সাহিত্য রচনার দুটো বিষয় প্রধান, একটা হচ্ছে তোমার এই যেটা হচ্ছে তোমার ভাষা আন্দোলন, ঠিক আছে? তোমার 51 সালের 1951 যে ভাষা আন্দোলন হয়েছিল সেটাকে উপজীব্য করে নাটক, গল্প, উপন্যাস, কাব্য, কবিতা, প্রবন্ধ আছে। আরেকটা আছে তোমার মুক্তিযুদ্ধ 1971 সালে, সেটাকে উপজীব্য করে তাদের ওই সমস্ত শাখা যা কিছু রয়েছে সাহিত্যের শাখা, কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ সব আছে। তাহলে দুটো বিষয়কে উপজীব্য করেই সব কিছু, সে তুমি গল্প বলো কবিতা বলো, দেখবে ওই দুটো টপিকই আছে, হয় তোমার ভাষা আন্দোলন নয় তাদের মুক্তিযুদ্ধ। তো তাদের আর কোনো টপিক কিন্তু পাবে না সেই সাহিত্যে, তোমরা খেয়াল করে দেখবে যতগুলো টপিক আলোচনা হবে সব ওই দুটো বিষয়কে। তাহলে প্রেক্ষাপটটা যদি ভালো করে পড়ে নাও, তাদের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট কী ছিল, কী জন্য হয়েছিল, আর দ্বিজাতি তত্ত্বটা একটু ভালো করে পড়তে হবে। দ্বিজাতি তত্ত্ব ওই আলী জিন্না যেভাবে ওই জাতি কংগ্রেস দুটো দল ছিল, তোমার মুসলিম লীগ কীভাবে এসেছিল, তারপরে কিভাবে ধর্মের ভিত্তিতে পাকিস্তান আলাদা হয়েছিল, সেই জায়গাটা একটু পড়ে নিতে হবে। তারপর ভাষা আন্দোলনটা পড়তে হবে, আর তারপরে তোমার মুক্তিযুদ্ধ 71, 20 বছরের প্রায় গ্যাপ দিয়ে তারা মুক্তিযুদ্ধ করলো আবার। তো এই বিষয়গুলো যদি প্রেক্ষাপটটা একবার ডিটেলসে পড়ে নাও তাহলে দেখবে গল্প উপন্যাসের সেই উপজীব্য করে একই বিষয়কে উপজীব্য করে আসছে, সব কিছু একই বিষয়কে নিয়ে আসছে। 1940 থেকে 1900 মানে ওই 72, এই সময়কালটা, এই সময়কালের মধ্যেই তাদের সমস্ত সাহিত্য। এক সময় ভারতের সঙ্গে যখন জয়েন্ট ছিল, মানে ওই বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়, যেখানে মহামারী, দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হয়েছিল, সেগুলো কিছু কিছু আভাস ওখানে রয়েছে প্রবন্ধগুলোতে। তারপর থেকে তো মুক্তিযুদ্ধ আছে, স্বাধীনতার পর থেকে তাদের তোমার ভাষা আন্দোলন আসছে 52-তে। একটা তোমার এই জসিমউদ্দিন কি আমাদের দেশে বাংলাদেশে? মনে হয় আছে, এই মুহূর্তে ঠিক বলতে পারছি না আমি। আবার আবার লোক সাহিত্যের মধ্যেও বোধহয় জসিমউদ্দিন আছে। লোক সাহিত্যে বলতে ময়মনসিংহ থেকে শুধু নাম আছে, সেরকম তো কিছু নেই। নাম আছে, তার সিলেবাসে কিছু নেই। আচ্ছা, আবার এইদিকে দেখুন প্রফেসর শঙ্কু বা সতীশ রায় ফেলুদা বা এগুলো যদি এখানে থাকে, এইগুলো আবার শিশু সাহিত্যের মধ্যেও রয়েছে কিছু হুম কিছু হুম হুম সাহিত্য। হুম হুম সাত ভাই শিশু চম্পা, সাহিত্য। এটা যেমন দুটোতেই আছে, এক জায়গায় লোক সাহিত্য হিসেবে আছে আর এক জায়গায় শিশু সাহিত্য হিসেবে আছে, সাত ভাই চম্পা গল্পটা। হ্যাঁ, কিছু কিছু বিষয় থাকে দুদিকেই পড়ে যাবে, এরকম থাকে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাক। নেক্সট ক্লাস তোমাদের হচ্ছে তাহলে কি বারে, এরপরে সোমবার।
তো তবে ভালো লাগছে থার্ড ইয়ারটা সত্যি মানে অবশ্যই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারটা একটু টাফ ছিল, হুম হুম তার থেকে এটা অনেক বেশি কষ্ট। পিয়ালি ক্লাসে আছে না? অসিত শাহ এটা হবে হয়তো। ক্লাসে থাকবে সবাই, অ্যাবসেন্ট করো না কিন্তু। থার্ড ইয়ারের সিলেবাসটা আমি চাইছি যে তোমাদের মানে এক্সামের আগে শেষ করার, অন্তত 2 মাস আগে, তাহলে রিভাইজ করার একটা সময় পাবে। তো ক্লাসে থাকবে, আমারও পড়াতে ভালো লাগবে। ক্লাসে অ্যাবসেন্ট থাকলে আমার নিজেরও একটা কি বলবো, একটা সবার তো একটা ইমেজ থাকে না, সেটাও নষ্ট হবে। তোমরা যত ক্লাসে থাকবে আমার পড়াতে তত ভালো লাগবে। অ্যাবসেন্ট করো না তাহলে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। গুড নাইট সবাইকে।